হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের আইসিটির প্রতি যে ভয়, এই ভয়টা দূর করার চেষ্টা করব এবং দেখবেন যে আসলে কত বড় বড় ম্যাথগুলো বা কত বড় বড় সিস্টেমগুলো আপনারা নিমিষের মধ্যে সলভ করতে পারেন। অর্থাৎ আপনি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যে কোনো রূপান্তর আসুক, আপনি নিমিষের মধ্যে সলভ করতে পারবেন। এবং আপনারা যদি লক্ষ্য করেন, জব পরীক্ষায় সবচেয়ে বেশি এই সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে ব্যাংক জব পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, বিসিএস পরীক্ষায়ও বেশি আসছে। বিসিএস পরীক্ষায় বিগত বছর অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু আমি এখানে জাস্ট কমন কিছু প্রশ্ন লিখছি। আমি কিন্তু সবগুলো প্রশ্ন লিখি নেই এখনও। আপনাদেরকে আমি দেখাবো, আমার কাছে প্রশ্নগুলো সব আছে সামনে, সমস্যা নেই। আমি দেখাবো আসলে যে সংখ্যা পদ্ধতির যতগুলো রূপান্তরের কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো আপনারা নিমিষের মধ্যে কিভাবে উত্তর দিতে পারবেন। এবং যে কোনো লেভেলেরই কোশ্চেন আসুক না কেন, আপনি যাতে দেখা মাত্রই কোশ্চেনটার ফর্মুলা বুঝতে পারেন, এই টাইপগুলো আজকে বোঝানোর চেষ্টা করব। সো যারা যারা জয়েন করেছেন, কাইন্ডলি একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন এবং আপনাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে কি করবেন, মেনশন করে দিবেন। ঠিক আছে, সবাই মেনশন করে দিবেন। আমি একটু দেখি কারা কারা আছেন আমাদের সাথে। আমি অল্প কিছুক্ষণ সময় নিব, তারপরেই কিন্তু আমি ক্লাস শুরু করে দিব। সো আপনাদের অবশ্যই কি করতে হবে বলেন, অবশ্যই আপনাদের ক্লাসটা শেয়ার করতে হবে এবং শুভাকাঙ্ক্ষীদের মেনশন করতে হবে এবং সর্বোচ্চ রেসপন্স চাই, সর্বোচ্চ রেসপন্স থাকতে হবে। কারণ আপনারা বিশ্বাস করতে পারবেন না এখান থেকে কি পরিমাণ কোশ্চেন রিপিট হয়। এখান থেকে আপনি যদি অন্য কোনো সেক্টরে পরীক্ষা দিতে চান, যেমন সহকারী শিক্ষকের পরীক্ষা দিতে চান, বা ব্যাংক জবের পরীক্ষা দিতে চান, বা পল্লী বিদ্যুতের পরীক্ষা দিতে চান, বা আপনি যে কোনো শিক্ষক নিয়োগ বা মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে চান, বা সাধারণ কোনো জব সেক্টরে যদি আপনি পরীক্ষা দিতে চান, তারপরেও আপনার এই জায়গাটা লাগবে বা এই রূপান্তরটা আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, কারণ এই সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি আপনি না শিখেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা জব সেক্টরে গিয়ে আটকা পড়ে যাবেন। প্রত্যেকটা জব সেক্টরে গিয়ে আপনি আটকা পড়বেন। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তাজনিম স্বর্ণ আমাদের সাথে জয়েন করেছেন। আচ্ছা, অনেকেই জয়েন করেছেন। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কাইন্ডলি একটু শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার করবেন, আর যত শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একটু মেনশন করবেন। কেমন, তাদেরকে একটু মেনশন করবেন। আমি কিছুক্ষণ সময় নিব, 2-3 মিনিট সময় নিব, তারপরে আমি ক্লাসটা শুরু করে দেব। ততক্ষণে আমাদের পার্টিসিপেন্ট সবাই চলে আসুক। পার্টিসিপেন্ট সবাই চলে আসলে আমি ক্লাসটা শুরু করে দিব। পার্টিসিপেন্ট সবাই চলে আসলে আমি ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিলাম আমার গ্রুপগুলোতে। একটু আপনারা শেয়ার করে কমেন্টে ডান লিখেন। সবাই একটু নিজস্ব টাইমলাইনে শেয়ার করতে পারেন, বা বিভিন্ন জব পরীক্ষার যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। এবং আজকে আপনারা আসলে আইসিটির প্রতি একটা ভালোবাসা জন্মাবে আমার মনে হয়। আজকের ক্লাসটা করার পর আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে চ্যাপ্টারটা আছে, বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে চ্যাপ্টারগুলো থেকে আপনাদের সচরাচর জব পরীক্ষায় কোশ্চেন আসে, বা বিসিএস কোশ্চেন আসে, বা ব্যাংক জবে কোশ্চেন আসে, এগুলোর প্রতি একটা ভালোবাসা জন্মানো শুরু হবে। ঠিক আছে, এগুলো আর স্কিপ করার চেষ্টা করবেন না। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিজ্ঞানের ক্লাস নিয়ে আসবো। দেখবেন যে আসলে কতটা শর্টকাট মেথডে অনেক বড় বড় ভাইরাসের নাম, এই নাম ওই নাম মনে রাখা যায়। সব কিছুই আসলে ম্যাজিক্যাল সিস্টেমে পড়াশোনা করা যায়। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, পড়াশোনাকে আসলে যারা ভয় করে তারা আসলে ভীতু। পড়াশোনাকে আসলে ভয় করতে হয় না। পড়াশোনাকে আপনি যত সহজভাবে নেবেন, পড়াশোনা আপনাকে তত সহজভাবে নেবে। সো পড়াশোনাকে সহজভাবে নেন। আপনি বিজ্ঞান যখন ধরেন, আপনি আর্টস কমার্সের কোনো স্টুডেন্ট হয়ে থাকলে আপনি বলেন বিজ্ঞানের স্টুডেন্ট না, আমার দ্বারা বিজ্ঞান হবে না। কিন্তু আপনি কি একটা জিনিস চিন্তা করছেন যে বিজ্ঞানে আপনার অনেক সহজে অনেক বেশি মার্ক উঠানো যায়, কিন্তু আপনি স্কিপ করেন। আইসিটিতে জাস্ট মুষ্টিমেয় কিছু জিনিস আপনি যদি শিখে যান, তারপরেও আপনি 60-70% মার্ক চোখ বন্ধ করে তুলতে পারবেন। অথচ আপনি কি করেন, এটা স্কিপ করে চলে যান। কিন্তু এটা আসলেই ঠিক না। আপনাদের মনের মধ্যে যে মনোবল এবং দৃঢ়তা, এটা অনেক প্রবল করতে হবে। তাহলে দেখবেন আপনাদের যে পরীক্ষা দিতেই যান না কেন, সকল পরীক্ষাতেই আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। কারণ আপনি কোনো কিছু স্কিপ করেন নাই। আর যখন পড়তে বসবেন, পড়ার সময় এরকম একটা ভাব নিয়ে আসবেন, আই ডোন্ট কেয়ার, এটা কোনো ব্যাপার, এটা আমি পড়লেই শেষ হয়ে যাবে, এরকম একটা মনোভাব নিয়ে পড়তে বসেন। দেখবেন যে আপনি যাই পড়তে বসছেন, যত কঠিনই হোক, ওই কঠিন জিনিসটা আপনার কাছে সহজ মনে হচ্ছে। কিন্তু আপনি পড়া শুরু করার আগেই যদি খালি কোনো রকমের একটু ভয় মনের মধ্যে নিয়ে আসছেন, ওই টপিক্সটা আপনি 1000 বার পড়লেও আপনার কাছে কিন্তু কঠিন মনে হবে।
এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের মেন্টালিটি, আমাদের যে নিউরন, এই নিউরনগুলো যে কাজ করে, কাজ করার সময় কিন্তু আমাদের মাথার মধ্যে যে সিস্টেমটা সর্বপ্রথম আসে সেটাই কিন্তু সবসময় কাজ করানোর চেষ্টা করে। আপনি যখন মাথার মধ্যে সর্বপ্রথম নিয়ে আসবেন যে এটা কোনো ব্যাপার, এটা আমি নিমেষের মধ্যে শেষ করে ফেলতে পারবো, এটা আমি পড়লেই শেষ হয়ে যাবে, তখন আপনার নিউরন বলবে হ্যাঁ পড়ো শেষ হবে, হ্যাঁ পড়ো শেষ হবে, মানে এরকম একটা মানে আপনাকে উৎসাহ দেওয়া শুরু করবে নিউরন, বা হচ্ছে আপনার যে মেন্টালিটি সিস্টেম এটা। আর আপনি যখনই ভয় করবেন তখন আপনি মেন্টালিটি সিক হয়ে যাবেন, তখন আপনার কাছে সহজ জিনিসগুলোও কঠিন মনে হবে এবং আপনি ভাববেন না এটা কি হইলো, হচ্ছে না, না বিজ্ঞান আমার দ্বারা হবে না, না প্রযুক্তি আমার দ্বারা হবে না, এগুলো সায়েন্সের স্টুডেন্ট ছাড়া কেউ পারবে না, এই সেই হাবি যাবি। আবার অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েও এগুলো হারিয়ে গেছে ওদের মনে নেই। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে কি, যে আপনি জিনিসগুলোকে সহজভাবে নিতে শিখুন, তাহলে আপনার কাছে সহজ মনে হবে। আমি এখানে হালকা কিছু প্রশ্ন লিখে রাখছি, আর সকল প্রশ্ন হচ্ছে আমার কাছে আছে, এবং আমি আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিব ইনশাআল্লাহ। আইসিটি এবং বিজ্ঞানের আমি যে চ্যাপ্টারের ক্লাস নেব ওই চ্যাপ্টারের ওপর লেকচার শিট দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি লেকচার শিট দিয়ে দিব। এবং লেকচার শিটটা এত সুন্দর করে সাজানো আমার আইসিটি এবং বিজ্ঞান দুইটারই। আমার হচ্ছে বিজ্ঞানের লেকচার শিট টোটাল 12টা, কিন্তু 12টা লেকচার শিটের মধ্যে 12টা টাইপ অ্যাড করা আছে, এবং ওই টাইপের মধ্যে আবার অনেকগুলো টপিক্স কিন্তু থাকে, অনেকগুলো টপিক্স আমি ওখানে ইনক্লুড করছি, বিশ্লেষণ করছি, বৈশিষ্ট্য দিছি, এবং যে জায়গাগুলো থেকে বিগত বছরে কোশ্চেন হয়েছে সেগুলো একটু ভালো করে মার্ক করে দিছি এবং কোশ্চেন অ্যানালাইসিস করছি। হ্যাঁ, এভাবে হচ্ছে আমার লেকচার শিটগুলোতে আমি সাজাইছি, এবং পাশাপাশি আইসিটিটাও সেমভাবেই করছি। আইসিটিটারও বিগত বছরে ব্যাংক জব পরীক্ষা, বিসিএস পরীক্ষা, প্রিলি, রিটেন সব কিছু ইনক্লুড করে সুন্দর করে গুছাইছি আর কি, বুঝতে পারছেন? সো দেখেন, আমরা ক্লাস শুরু করে দেই। এখন ফার্স্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আপনাকে বলতে পারে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করাকেই আসলে সংখ্যা পদ্ধতি বলে। কথা বুঝতে পারছেন? এখান থেকে আসলে কোশ্চেন আসে, অনেক বেশি কোশ্চেন আসে। আচ্ছা, একজন লিখেছেন, নায়েশা হুসাইন লিখেছেন যে আপনি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন না, পরিচয় দিয়েছেন। আসলে এখানে বাজে কমেন্ট করবেন না, কারণ আপনাকে আমি বলি, আমি হচ্ছে যেখানে পড়ি সেটাই আমার দেওয়া আছে। আমার বিএসসি ত্রিপলি থেকে কমপ্লিট, এটা আমার দেওয়া আছে। আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এটা আমার দেওয়া আছে। বিগত বছরে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছি, অথবা আমার প্রোফাইলে গিয়ে দেখেন যে হাজার হাজার স্টুডেন্টের সামনে সেমিনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাস নেওয়ার থেকে শুরু করে 6-7 বছর থেকে কোচিং জগতে আছি, ইনক্লুডেড আছি। সো বাজে কমেন্ট কেউ করবেন না, কারণ হচ্ছে আপনারা এখানে আসছেন শেখার জন্য, শিখতে হবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে যে আপনি কোনো একটা সংখ্যা যদি লিখে প্রকাশ করতে চান, তাহলে সেটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন আপনি কোনো একটা সংখ্যা লিখলেন, মনে করেন 32, এই 32 সংখ্যাটা আপনি লিখছেন না, তাহলে লিখে কি করলেন, প্রকাশ করলেন না, তাহলে এটাকেই একটা সংখ্যা পদ্ধতির মধ্যে বলা যাবে। কিন্তু এই সংখ্যাটাকে আপনি 3ভাবে 4ভাবে লিখতে পারেন। যেমন এই সংখ্যাটাকে আপনি যদি এখানে 10 দেন, তাহলে এই সংখ্যাটা আপনাকে প্রকাশ করবে যে সংখ্যা পদ্ধতির একটা রূপান্তরের মধ্যে এটা পড়ে যাবে, সেটা হচ্ছে যে এটা একটা ডেসিমাল সংখ্যা। আবার যদি আপনি 32 এর মধ্যে বাইরে 8 দেন, তাহলে এই 8 দ্বারা মিন্স করে এই সংখ্যাটা আসলে একটা অক্টাল সংখ্যা। আবার আপনি যদি 32 এর পরে 16 ইউজ করেন, তাহলে এখানে আবার এটা মিন্স করবে যেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একটা সংখ্যাকে অনেকভাবে প্রকাশ করা যায়। বাইনারিতে প্রকাশ করতে পারবেন, অক্টালে প্রকাশ করতে পারবেন, ডেসিমালে প্রকাশ করতে পারবেন, হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারবেন। যেমন আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে 100 টাকা নিছেন। এই 100 টাকাটা আপনি বাইনারিতে লিখলে এটা হবে। আবার এই 100 টাকাটা সে স্যাম্পল আপনি যদি ডেসিমালে নিতে চান, মনে করেন ডেসিমালে 50 হয়ে গেল। আবার আপনি যদি এটাকে অক্টালে লিখতে চান, অক্টালে এরকম হয়ে যেতে পারে 56 হয়ে গেল। বা হচ্ছে আপনি এটাকে যদি হেক্সাডেসিমালে লিখতে চান, তাহলে এটা মনে করেন 16 হয়ে গেল। তাহলে এই যে মানে আপনি যে একটা সংখ্যাকে 3ভাবে লিখতে পারতেছেন, এটাই হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতির একটা রূপান্তর, যে একটা সংখ্যাকে অনেকভাবে আমরা কি করতে পারি,
মানে মিনিমাইজ করতে পারি। আমাকে যদি কেউ 10 টাকা দেয় বা আমাকে যদি কেউ 20 টাকা দেয়, সেটা বাইনারিতে একরকম দিবে, সেটা আমাকে যদি অক্টাল মানের ক্ষেত্রে বলে অক্টাল মানে একরকম মান দিবে, আবার যদি আমাকে হেক্সাডেসিমেলের কথা বলে হেক্সাডেসিমেলে একরকম মান দিবে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাকে বিভিন্ন মান দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাজে আসি। দেখেন, এবার আমরা কাজে আসি। এবার সংখ্যা পদ্ধতি মূলত যদি আপনাকে বলে, এখান থেকে একটা প্রশ্ন আসছে যে সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার। যদি আপনাকে এই প্রশ্ন করে, তাহলে আপনি এখানে মূলত কত প্রকার এটা দিবেন হচ্ছে আপনারা 2 প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 2 প্রকার, এখানে আবার 4 প্রকার দিতে যাবেন না। সংখ্যা পদ্ধতি আপনারা যদি প্রাচীন যুগ থেকে এখনকার যুগ পর্যন্ত টোটাল যদি বিভক্ত করতে চান, তাহলে বিভক্ত করলে সংখ্যা পদ্ধতি মূলত হবে 2 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে কি জানেন? এক প্রকারের নাম হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। 1 নাম্বার হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর 2 নাম্বার হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল এবং নন পজিশনাল থেকে ব্যাংক জব পরীক্ষায় প্রশ্ন আসছে, ব্যাংক জব পরীক্ষা থেকে প্রশ্ন আসছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই হচ্ছে এখানে ভাইরাসের মতো কাজ করতেছেন, আসলে আমি বুঝতেছি না। এখানে আপনারা ক্লাস করার জন্য আসছেন, ঠিক আছে? আপনারা ক্লাস করার চেষ্টা করেন। এখানে আপনারা শেখার জন্য যেহেতু আসছেন, আপনারা ক্লাস করেন। আর এখানে আমি হচ্ছে বিগত বছর অনেক বছর থেকে পড়াই। এখানে আমাকে ঢাকা ইউনিভার্সিটির হতে হবে, এই ইউনিভার্সিটির হতে হবে, তাইলে আমি বিসিএস ক্যাডার হইতে পারবো। দেখেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন, অনেকেই ন্যাশনালে পড়েন, অনেকেই ইউনিভার্সিটিতে পড়েন, অনেকেই বুয়েটে পড়েন। কিন্তু দিন শেষে সফলতা কোথায়? সফলতা হচ্ছে আপনি যখন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন, তখন আপনি ন্যাশনাল থেকে পড়ছেন না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছেন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনার পরিশ্রমটা আপনাকে আসলে কোথায় নিয়ে গেছে, এটাই হচ্ছে ম্যাটার। তা কিছু কিছু মানুষ আপনাকে পেছনে ঠেলবেই, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। কারণ আপনি যখন সামনে আগাবেন, তখন বাংলাদেশের মেন্টালিটি হচ্ছে যে আপনাকে শেষরায় কীভাবে নিচে নামানো যায়, এটাই হচ্ছে মেন্টালিটি। ঢাকা ইউনিভার্সিটির ডিইউ রিটেন নামে আমার একটা বই আছে। এই ডিইউ রিটেন বই লেখার পরেই অনেকেই আমার পেছনে লেগেছে যে ভাই, আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন না, তাহলে ঢাকা ইউনিভার্সিটি রিটেন বই কেন লিখলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না, কিন্তু আমি ডিইউ রিটেন বই লিখলে কি সমস্যা? কারণ ডিইউ রিটেন একটা অ্যাডমিশনের বই। এই বইটা তো আমার কাছ থেকে আমি লিখছি, আমি অনেক গুছালোভাবে লিখছি। আমার যারা টিচার টিম আছে, উদ্ভাসের যারা টিচার টিম, ওদেরকে নিয়ে সাথে রেখে লিখছি। এখন অনেক কন্টেন্ট দিছি বা ডকুমেন্ট দিছি, এবং উইথআউট মানে স্টক আউট হয়ে গেছে, সব বই কিন্তু সেল হয়ে গেছে, সব বই সেল হয়ে গেছে। প্রায় 8000 বই আমার শেষ হয়ে গেল। তাহলে এই যে এতগুলো বই যে শেষ হয়ে গেল, এই বইগুলো শেষ হওয়ার পিছনে রিজন কি? আমার বইয়ের কন্টেন্ট কোয়ালিটি ভালো ছিল, এই জন্যই তো মানুষ কিনছে। দিন শেষে কিন্তু আপনারা যারাই হচ্ছে আমার পিছনে কথা বলছেন, তারা কিন্তু কখনোই সফল হতে পারেন নাই। মানে যারা বিফল, তারাই 2-4টা কথা বলে সফলতার মানুষগুলোর পেছনে, বা যারা একটু সফলতার দিকে আগানোর চেষ্টা করে, তাদেরকে শেষরায় নিচে কীভাবে নামানো যায়, এটাই হচ্ছে আসলে মূল প্রবণতা। আচ্ছা, যাই হোক, আমি এখানে আর কথা বাড়াচ্ছি না। এখানে হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ। বিজ্ঞান এবং আইসিটির সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ টপিক্স ওয়াইজ আমি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এবার আসেন পজিশনাল এবং নন পজিশনাল। এখান থেকে ব্যাংক জবে যে প্রশ্নটা আসছে, আপনাকে বলছে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। এখন আপনি জানেন না যে নন পজিশনাল কি আর পজিশনাল কি। নন পজিশনাল হচ্ছে কি জানেন? আদিম যুগে, অর্থাৎ প্রাচীন সভ্যতায় যেভাবে মানুষরা হিসাব নিকাশ করত, অর্থাৎ প্রাচীন সভ্যতার যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটাকে আপনি বলবেন নন পজিশনাল। কি বলবেন? নন পজিশনাল। এবং এই নন পজিশনালের কোনো স্থানীয় মান নেই। কেন স্থানীয় মান নেই? দেখেন, আপনি যদি পজিশনালের কথা বলেন, পজিশনালের কিন্তু একটা পজিশন আছে। যেমন আপনি এখানে যদি 32 লেখেন, এই 32 সংখ্যাটাকে আপনি যদি এখন এই 2টাকে 3 এর জায়গায় রাখতে চান, আর 3টাকে যদি 2 এর জায়গায় রাখতে চান, তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে 23 হয়ে যাবে। 32টাকে উল্টারনেট করলে 23 হয়ে যায়। কিন্তু দেখেন, নন পজিশনাল আগের মানুষরা হাত দিয়ে হিসাব করতো, হাতের আঙ্গুল দিয়ে হিসাব করতো, গিট দিয়ে হিসাব করতো, তারপরে হচ্ছে বাকল দিয়ে হিসাব করতো, ট্যালি দিয়ে হিসাব করতো। এখন আপনাকে যদি আমি এখানে ট্যালি দেই, মনে করেন এখানে আপনাকে আমি 5টা ট্যালি এইভাবে কেটে দিলাম, আবার এই ট্যালির 5টাকে যদি আমি এইভাবে কেটে দেই, তাহলে দেখেন তো এখানে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? এখানেও 5টা, এখানেও 5টা। অথবা মনে করেন এই যে এই সাইডের 2টা, এই সাইডের 2টাকে আমি এই সাইডে রাখছি, এই দুই সাইডেরটা আমি ওই 2 সাইডে রাখলাম।
এখন কথা হচ্ছে যে আমি দুই সাইডেরগুলো যদি চেঞ্জও করি তারপরেও কিন্তু আমার এখানে 5টাই থাকতেছে। তার মানে এদের কিন্তু আপনি যদি অবস্থানের পরিবর্তন করেন তাহলে কিন্তু এদের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আদিম যুগের বা আদিম সভ্যতায় মানুষরা যেভাবে হিসাব নিকাশ করত সেটার মধ্যে আসলে কোনো স্থানীয় মান ছিল না। আর বর্তমান সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আপনি যদি আপনার পজিশনের চেঞ্জ করেন তাহলে কিন্তু তার মানের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যেমন দেখেন 32, এই 32কে যখন আপনি পজিশন চেঞ্জ করাচ্ছেন তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে 32 থেকে 23। তাহলে ব্যাপারটা দেখেন একটু ডিফিকাল্ট হয়ে গেল না? তাহলে পজিশনাল 32টাকে আপনি চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 23। তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে আপনাকে মাথার মধ্যে কিন্তু রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন তাহলে আমরা পজিশনাল এবং নন পজিশনালের মধ্যে এখান থেকে যে উদাহরণটা আসছে সেটা আমি একটু আপনাদেরকে ফাইন্ড আউট করে দেই। এখান থেকে যে উদাহরণটা আসছে সেটা হচ্ছে এটা। আপনাকে বলছে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে এখানে একটা উদাহরণ মনে রাখবেন, ট্যালি উদাহরণ হয়, এবং আরেকটা সবচেয়ে মোস্ট উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স। কি বলেন তো? হায়ারোগ্লিফিক্স। তাহলে এটা মনে রাখবেন, হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্সটা হচ্ছে আপনার নন পজিশনালের উদাহরণ, এবং এটা অনেকগুলো জায়গায় আসছে। আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, বা হচ্ছে আপনার আদার্স ব্যাংক জব পরীক্ষা বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলেন, অনেক জায়গায় আসছে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে ট্যালি হতে পারে, রোমান হতে পারে, হায়ারোগ্লিফিক্স হতে পারে, গিট হতে পারে, হাতের আঙ্গুল দিয়ে হিসাব হতে পারে, এগুলো সবই হচ্ছে নন পজিশনাল। অর্থাৎ আদিম যুগের মানুষ, যেমন আপনার হাতের এই দুটা আঙ্গুল যদি এপাশে নিয়ে যান আর এই দুটা যদি এপাশে নিয়ে যান তারপরেও কিন্তু 4টাই দেখাবে, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি যদি পজিশন চেঞ্জ করেন মান বলার সময় কিন্তু আপনি 4টাই বলতেছেন, কিন্তু যখন আপনি পজিশনের ক্ষেত্রে আসতেছেন এখানে যখন আপনি দুইটা সংখ্যা লিখবেন লেখার সাথে সাথে দেখেন এখানে পজিশন চেঞ্জ করার সাথে সাথে মানের চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা কি থাকে, স্থানীয় মান থাকে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের পজিশনাল এবং নন পজিশনাল। এবং আমার মনে হয় পজিশনাল এবং নন পজিশনাল আমরা বুঝতে পারছি। একটু কমেন্ট করবেন যদি আমরা পজিশনাল এবং নন পজিশনাল বুঝতে পারি, তাহলে এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে যাব ইনশাআল্লাহ। বলেন, পজিশনাল এবং নন পজিশনাল আমরা সবাই ক্লিয়ার? দেখেন, আমরা এখন পজিশনাল নিয়ে কথা বলবো। পজিশনাল হচ্ছে বর্তমান যুগের যে সংখ্যা পদ্ধতি, এটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আপনি মনে মনে চিন্তা করতেছেন বর্তমান সময়ে আবার আমরা কি সংখ্যা পদ্ধতি হিসাব করে থাকি। দেখেন, বর্তমান সময়ে আপনি কম্পিউটারে হিসাব নিকাশ করেন, ক্যালকুলেটরে হিসাব নিকাশ করেন, বা হচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইসে হিসাব নিকাশ করে থাকেন। এখন এই যে ডিজিটাল ডিভাইসগুলো আপনাকে কিভাবে হিসাব দিচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার। তো ডিজিটাল ডিভাইসগুলো আপনাকে কিভাবে হিসাব দিবে, এই হিসাবটা যদি আপনি মেনটেন করতে চান বা বের করতে চান, যেমন আপনাকে যদি বলা হয়, বলেন তো কম্পিউটার যে আপনাকে হিসাবটা দিচ্ছে 5 + 5 = 10, এই 5 + 5 = 10, এটা কোন যুগের হিসাব? এটা আধুনিক যুগের হিসাব। আর আধুনিক যুগের হিসাবটাকেই বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির হিসাব। এখন এই 5 + 5 কম্পিউটার সমান 10 লিখলো, লেখার পরে এই 5 কিন্তু কম্পিউটার চেনে না, এই 5ও কিন্তু কম্পিউটার চেনে না, এই 10ও কিন্তু কম্পিউটার চেনে না। কারণ কম্পিউটার যেভাবে হিসাব নিকাশটা দিয়ে থাকে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হিসাব দিয়ে থাকে। এই 5টাকে কম্পিউটার কি করে, ডিজিটাল ডিভাইসগুলো কি করে, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করার পর এই 5কেও বাইনারিতে কনভার্ট করে, এবং এই বাইনারি সংখ্যা দুটাকে যোগ করে যে ফলাফলটা আসে সে ফলাফলটা আসলে ডেসিমালে কি হয় বা হচ্ছে আপনি যোগ করলে কি হয় সেটা আবার এখানে কাউন্টেড করে। তার মানে ক্যালকুলেটর আপনাকে বা ডিজিটাল ডিভাইসগুলো আপনাকে কিন্তু হিসাব দেয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ 0 এবং 1-এ। এটা মনে রাখবেন যে যদি আপনাকে এটা 7 থেকে 8 বার আসছে কোশ্চেনে, ব্যাংক জব পরীক্ষায়ও আসছে এবং প্রাইমারিতে মানে শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও আসছে, যে আমরা কম্পিউটারের হিসাব নিকাশ কোন পদ্ধতিতে করে থাকি বা কম্পিউটার আমাকে কোন পদ্ধতিতে হিসাব নিকাশ দিয়ে থাকেন। 0 এবং 1 অর্থাৎ বাইনারি পদ্ধতিতে আমাকে কম্পিউটার হিসাব দিয়ে থাকেন। এই যেমন, আচ্ছা এখানে মনে হয় এরকম কোনো প্রশ্ন আমি দেই নাই, তবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে, ব্যাংক জবে আসছে এরকম অনেক প্রশ্ন আসছে। তাইলে এই 0 এবং 1 ব্যতীত কম্পিউটার অন্য কোনো সংখ্যা চেনে না, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 0 এবং 1 এই দুইটা জিনিস আপনাকে জাস্ট মনে রাখতে হবে।
আচ্ছা, এবার আপনি আসেন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার দেখেন। পজিশনাল সংখ্যা পদ্ধতির 1 নম্বরে হচ্ছে আপনার বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা একটু আমি তাড়াতাড়ি আলোচনা করি কারণ এগুলো আপনাদের জানা জিনিস, বাইনারি। আর 2 নাম্বার হচ্ছে আপনার অক্টাল, 2 নাম্বার হচ্ছে আপনার অক্টাল। আর 3 নাম্বার হচ্ছে আপনার ডেসিমেল, 3 নাম্বার হচ্ছে আপনার ডেসিমেল। আর 4 নাম্বার হচ্ছে আপনার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে দেখেন বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আপনার পজিশনাল সংখ্যা পদ্ধতি বা আপনাকে যদি কোনো একটা সংখ্যা বলা হয় তাহলে একটা সংখ্যাকে আপনি 4 ভাবে বলতে পারবেন। আপনি ওই সংখ্যাটাকে বাইনারিতে বলতে পারবেন একটা, অক্টালে বলতে পারবেন আরেকটা, ডেসিমেলে বলতে পারবেন আরেকটা, হেক্সাডেসিমেলে বলতে পারবেন আরেকটা। যেমন মনে করেন আপনার ঈদের সালামি হিসাবে আপনাকে কেউ বাইনারিতে এরকম একটা মান দিল 1010। এখন এই 1010 এটা হচ্ছে আপনাকে বাইনারিতে দিছে। এখন আপনি ভাববেন না যে আপনাকে 1010 টাকা দিচ্ছে, আপনাকে বাইনারিতে সে 1010 সালামি দিয়েছে। এর মানে এটা কিন্তু আবার ডেসিমেলে গিয়ে হবে কত টাকা জানেন? মাত্র 10 টাকা। তাহলে এই যে 10 টাকা দিয়েছে কিন্তু আপনাকে সালামি হিসাবে, সেটা ডেসিমেলে 10 হচ্ছে কিন্তু বাইনারিতে হচ্ছে 1010। তাহলে এইভাবে আবার অক্টালে হবে আরেকটা, হেক্সাডেসিমেলে হবে আরেকটা। তাহলে একটা সংখ্যাকে আপনি 4 ভাবে দিতে পারেন, যার কারণেই কোনো একটা সংখ্যাকে রূপান্তর করা যায়। এই যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবেন, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবেন, অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবেন, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবেন, ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবেন, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে বাইনারিতে। এবং এই যে রূপান্তরগুলোর কথা যে আপনাকে আমি বললাম, এই রূপান্তরগুলো খুব নিমিষের মধ্যে করা যায় এবং শর্টকাট টেকনিক মেথড দ্বারা আপনার করা যায়। এবং আপনি 2 থেকে 3 সেকেন্ডে এই রূপান্তরগুলোর সবগুলোর মান আপনি বের করতে পারবেন। এটার টেকনিক আপনি সবগুলো টেকনিক কথাও পাবেন না, ক্লাসটা করেন ফার্স্ট টু লাস্ট, দেখবেন আপনার রূপান্তর থেকে যে কোনো লেভেলের কোশ্চেন আসুক আপনি চোখ বন্ধ করে উত্তর দিতে পারতেছেন। চোখ খোলা রেখেই দিবেন, চোখ খোলা রেখে শুধু প্রশ্ন দেখবেন যে আপনার অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে গেছে যেটার উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এবার আমরা কাজ করি। এবার আমরা বাইনারি সংখ্যাটা আসলে কি এটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন বাইনারি সংখ্যাটা আসলে কি এটা আমরা দেখার চেষ্টা করি। বাইনারি হচ্ছে 0 এবং 1, এই দুটাকে বলা হচ্ছে বাইনারি। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই টোটাল 8টা। এখানে টোটাল 2টা, এখানে টোটাল 8টা, আর এখানে টোটাল হবে 10টা। আর এটার লিমিট হবে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা। বুঝতে পারছেন? টোটাল 10টা। আর এই জায়গায় হবে হেক্সাডেসিমেলে হবে কয়টা জানেন? হেক্সাডেসিমেলে হবে 1 থেকে 9 পর্যন্ত তো হবেই। এবং এই হেক্সাডেসিমেলের একটা সিস্টেম আছে, হেক্সাডেসিমেলের ডেসিমাল প্লাস ক্যাপিটাল লেটার, এই দুইটার মাধ্যমে হেক্সাডেসিমেলকে প্রকাশ করা হয়। এটাও একটা প্রশ্ন আসছিল যে হেক্সাডেসিমেলকে ভাঙলে কি কি পাওয়া যায়। তাহলে ডেসিমাল প্লাস মানে পাওয়া যায়, লেটার পাওয়া যায়। কারণ আমরা 10-এর জন্য হেক্সাডেসিমেলে 9-এর পরে আমরা যে 10 লিখি না, এই 10-এর জন্য হেক্সাডেসিমেলে আমরা একটা সংখ্যা ইউজ করি, একটা ওয়ার্ড ইউজ করি। এই ওয়ার্ডটা হচ্ছে এ, ক্যাপিটাল লেটার এ ইউজ করি আমরা। আবার 11 যখন আমরা লিখি, 11-এর জন্য আমরা বি ইউজ করি। আবার যখন আমরা 12 লিখি এটার জন্য আমরা সি ইউজ করি। আবার যখন আমরা 13 লিখি এটার জন্য আমরা ডি ইউজ করি। আবার যখন আমরা 14 লিখি এটার জন্য আমরা ই ইউজ করি। আবার যখন আমরা 15 লিখি এটার জন্য আমরা এফ ইউজ করি। এখন আপনার একটা প্রশ্ন আসছিল, এই যেমন এটা প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ব্যাংক জবে পরীক্ষা আসছে, হোয়াট ইজ দ্য ডেসিমাল ভ্যালু অফ ডি। তাহলে ডি এর ভ্যালু কত দেখেন তো, ডি এর ভ্যালু কত? 13। ডি এর ভ্যালু কত? 13। তাহলে এই যে ডি এর ভ্যালু কত এটা আপনাকে বুঝতে হবে যে ডিকে আসলে আমরা সাধারণ সংখ্যায় কি বলতেছি। ডিটা হেক্সাডেসিমালে ডি, কিন্তু সাধারণত ডেসিমাল সংখ্যায় সেটা হচ্ছে 13। কথা বুঝতে পারছেন? তাহলে এটার উত্তর কি হবে? ডি এর উত্তর কোনটা হবে বলেন? 13 হবে। তার মানে 1 থেকে 9 পর্যন্ত আপনি ঠিক লিখবেন। 10-এর জন্য এ লিখবেন, 11-এর জন্য বি লিখবেন, 12-এর জন্য সি লিখবেন, 13-এর জন্য ডি লিখবেন, 14-এর জন্য ই লিখবেন, 15-এর জন্য এফ লিখবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের সংখ্যাগুলো তো আমরা বুঝতে পারছি। আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা একটু কমেন্ট করি।
আমরা একটু কমেন্ট করি যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা। আচ্ছা, আবু আফরিন জথি আপু বলছেন যে ক্লিয়ার না। আসলে আপনি কোথায় ক্লিয়ার হন নাই, আমাকে যদি একটু এনশিওর করতেন তাহলে আমি আবার এক্সপ্লেন করতাম। আমি আবার এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। আপনি একটু আমাকে মেনশন করেন যে আসলে আপনি কোথায় বুঝেন নাই। আপনি কোথায় বোঝেন না এটা আমাকে যদি মেনশন করেন তাহলে আমি আবার আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আমি আপনাদের যত প্রশ্ন সবগুলো বোঝানোর চেষ্টা করব। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ডান। আচ্ছা, এবার দেখেন মজার ব্যাপারটা, এবার আমরা যাচ্ছি। এবার আমরা ম্যাজিক শিখব। এবার আমরা ম্যাজিক শিখব। কীরকম ম্যাজিক শিখব দেখেন, কীরকম ম্যাজিক শিখব দেখেন। ফার্স্ট অফ অল আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সাধারণ কোনো সংখ্যার বাইনারি সংখ্যা বের করতে বলে। তা আমরা যদি একটু শুরুতে একটু সাধারণভাবে দেখার চেষ্টা করি। দেখেন, যদি কোনো একটা ডেসিম্যাল সংখ্যা দেওয়া থাকে আর এটাকে যদি আপনাকে বাইনারিতে প্রকাশ করতে বলে, তাইলে বাইনারিতে প্রকাশ করার রুলসটা হচ্ছে এটা 0 এর জন্য 0 হয়, 1 এর জন্য এটা 1 হয়, কিন্তু 2 এর জন্য বাইনারি মানটা কিন্তু 2 হবে না, কারণ বাইনারি মানে 0 এবং 1 থাকতে হবে। তো 0 এবং 1 থাকার জন্য 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কিন্তু একটাও আপনি 0 আর 1 পাচ্ছেন না। যখন আপনি 10 যাচ্ছেন, 10-এ যাচ্ছেন, 10-এ গিয়া কিন্তু আপনি 1 আর 0 পাচ্ছেন। আবার 3 এর জন্য যখন আপনি লিখতেছেন, 10-এর পরে 11 কিন্তু লেখা যায়, কারণ 11 এই দুইটা সংখ্যার এই দুইটা বিটের মধ্যেই পড়ে। 0 এবং 1 এই দুটাকে কিন্তু আমরা সংখ্যা বলবো না, এই দুটাকে আমরা বলবো বিট। এই দুটাকে আমরা কি বলবো? বিট, বাইনারি বিট। বুঝতে পারছেন? এখন আপনি যখন 4 লিখতে যাচ্ছেন, 4-এর ক্ষেত্রে আপনি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 বা একেবারে 99 পর্যন্ত যাচ্ছেন, কিন্তু আপনি কোনো বাইনারি মান পাচ্ছেন না। তাহলে 4-এর জন্য আপনি কি করবেন? এখানে 100 দিবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কি ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাগুলো এত কঠিন রুলস মেথড মেনটেন করে শিখব? না। আপনাকে এখন আমি দেখাচ্ছি। মনে করেন আপনি 20-এর বাইনারি মান বের করতে চাচ্ছেন। এখন এইভাবে সিকোয়েন্স অনুসরণ করে আপনি যদি 20-এর বাইনারি মান বের করতে চান, তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে? অনেক বেশি সময় লাগবে। সো এত সময় আপনার হাতে নাই। তাহলে এই 20-এর বাইনারি মান আপনি যদি খুব দ্রুত গতিতে করতে চান, তাহলে এখানে একটা মেথড আপনি লক্ষ্য করবেন। সে মেথডটা হচ্ছে, আপনি একটা কাজ করবেন, শুরুতে 1 লিখবেন, সবার ডান পাশে 1 লিখবেন এবং 1-কে 2 দ্বারা গুণ করবেন। 1-কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, 2-কে আবার 2 দ্বারা গুণ করবেন, তাহলে কত হয়? 4 হয়। 4-কে আবার 2 দ্বারা গুণ করবেন, তাহলে কত হয়? 8 হয়। 8-কে আবার 2 দ্বারা গুণ করবেন, তাহলে কত হয়? 16 হয়। 16-কে আবার 2 দ্বারা গুণ করবেন, তাহলে কত হয়? 32 হয়। আচ্ছা, তার মানে 2 দ্বারা গুণ করে এরকম একটা সিকোয়েন্স আপনি তৈরি করবেন। এরপর দেখবেন কোন কোন সংখ্যা যোগ করলে 20 মিলে। যে যে সংখ্যাগুলো যোগ করলে 20 মিলবে, ওই সংখ্যাগুলোর নিচে 1 রাখবেন আর বাকিগুলোকে 0 করে দিবেন। তাহলে দেখেন 16 আর 4 যোগ করলে কত হয়? 20 হয়। তাহলে এই দুটার নিচে আমি 1 দিলাম আর এখানে আমি কি করলাম? 0 দিয়ে দিলাম। তার মানে 10100 হচ্ছে আমার 20-এর বাইনারি মান। 20-এর বাইনারি মান। তাহলে আমার সিকোয়েন্সটাকে আমরা বুঝতে পারছি। যেমন এখানে দেখেন 4-এর বাইনারি মান যদি আপনি বের করতে চাইতেন, তাহলে এখানে কত যোগ করলে 4 হয়? ও আচ্ছা, 4 যোগ করলেই 4 হয়। তাহলে 4 তো 4-এর সাথে আর কোনো কিছু যোগ করার দরকার নাই, তাহলে 4-এর উপরে 1 দেন, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে? 0। এই যে 100, এই দেখছেন 100ই আসছে। আবার মনে করেন 5-এর জন্য যদি বাইনারি মান লিখতেন, তাহলে এখানে কত পাইতেন? 101 পাইতেন। 101। তাহলে এখানে কত কত যোগ করলে আপনার কত হয়? 5 হয়। দেখেন তো, 4 আর 1, এই দেখেন 0, 101। এখানেও 101 পাচ্ছেন, এখানেও 101 পাচ্ছেন। তার মানে আপনার সিকোয়েন্সটা মনে রাখবেন যে কোনো একটা সংখ্যাকে যদি আপনি বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চান, তাহলে ওই সংখ্যাটার জন্য আপনি একটা সিকোয়েন্স মনে রাখবেন। 1-কে 2 দ্বারা গুণ করবেন, আবার 2 দ্বারা গুণ করতে 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 যে যে সংখ্যাগুলো যোগ করে আপনি এই সংখ্যাটা পাবেন, ওই সংখ্যাগুলোর নিচে 1 দিবেন আর বাকিগুলোকে 0 বানিয়ে দিবেন। তাইলে আপনার বাইনারি মান বের হয়ে যাবে। তাইলে আপনার এত কঠিন মেথড শেখার দরকার নাই। তাহলে এখন আপনারা আমাকে এনশিওর করেন, মনে করেন আমি 30-এর বাইনারি মান বের করতে যাচ্ছি। খুব সহজ। দেখেন 30 কত কত যোগ করলে 30 হয়? খুব সহজ জিনিস। দেখেন কত কত যোগ করলে 30 হয়? 16। 16-এর সাথে 8 যদি যোগ করেন তাহলে কত হয়? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা, তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে হয় 30। তার মানে এটা 0। তার মানে আমার 4টা 1 0 হবে। আবার যদি আপনাকে বলতো 32-এর বাইনারি মান বের করেন, 32, তাহলে 32-এর নিচে 1 দেন আর বাকিগুলো সব 0 দিয়ে দেন। তার মানে এটা হচ্ছে 32-এর বাইনারি মান। এখন আপনাকে যদি 50-এর বাইনারি মান বের করতে বলতো, 50,
কথা বুঝতে পারছেন? বা আপনাকে যদি কোনো কারণে মনে করেন 65 এর বাইনারি মান বের করতে বলতো, 65 এর জন্য বাইনারি মান কত হয়? 32 দ্বিগুণে কত? 64। তাহলে কত কত যোগ করলে 65 হয় বলেন? 64 আর 1 যোগ করলে 65 হয়। তাহলে বাকিগুলো সব শূন্য, বাকিগুলো সব শূন্য, এই যে শূন্য। তার মানে 65 এর জন্য বাইনারি মান কিন্তু এটা 1 0 0 0 0 0 1। কঠিন লাগলো? তাইলে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবো, এই সিকোয়েন্সটা মনে রাখবো। আমরা সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? একটু আমাকে এনশিওর করেন। 32 পর্যন্ত না, আপনি ইচ্ছা মতো দ্বিগুণ পর্যন্ত যাইতে পারবেন। মনে করেন আপনাকে আমি বলতেছি, মনে করেন আপনাকে বলল 128 এর বাইনারি মান বের করতে। 128 একটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ডেসিমাল, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে বলে তাহলে কি করবেন? সিকোয়েন্সটা 128 পর্যন্ত নিয়ে যান। 1 2 4 8 16 32 64। 64 দ্বিগুণে কত বলেন? 64 দ্বিগুণে কত? 128। তাহলে 128-এর নিচে 1 দেন, বাকিগুলো সব জিরো দিয়ে দেন, বাকিগুলো সব জিরো দিয়ে দেন। এখন যদি 128-এর জায়গায় 130 আসতো, 130 যদি আসতো, তাহলে এখন আমাকে বলেন 128-এর সাথে কত যোগ করলে 30 হয়? 128-এর সাথে 2 যোগ করলে 30 হয়। তাহলে এটা 1, এটা 1, আর বাকি সব জিরো, বাকি সব জিরো, বাকি সব জিরো। এই যে এটা হয়ে গেল বাইনারি মান। নিমিষের মধ্যে আপনি বের করতে পারতেছেন। কঠিন লাগলো? আমাকে বলেন, কঠিন লাগলো? এটা কি কঠিন লাগলো? আচ্ছা, আপু আফরিন জ্যোতি, আপু আপনি এর আগে মনে হয় কোনো একটা টপিক্স বোঝেন নাই। যদি না বোঝেন আমাকে ইনবক্স করবেন, আমি আবার ক্লিয়ার করে দিব, বা হচ্ছে আপনি এখানে আমাকে মেনশন করবেন। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের মাথার মধ্যে সেট করে দেওয়ার চেষ্টা করব, একটা জিনিস আমি স্কিপ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। কারণ আমি চাই যে আপনারা এখানে পড়ার পর যাতে এখান থেকে 100% অ্যান্সার করতে পারেন, কোনো একটা জিনিস অ্যান্সার যাতে করে না আসেন এরকমভাবেই আমি পড়ানোর চেষ্টা করব। কারণ আমি চাই না যে আপনারা ব্যর্থতার শিকার হন। কারণ আপনাদের কিন্তু জব পরীক্ষা সচরাচর অনেক, তো জব পরীক্ষা, ব্যাংক জব আছে, শিক্ষক নিয়োগ আছে, সবগুলো দিকে কিন্তু ফোকাস করতে হবে। আর সবগুলো জায়গায় এই টপিকস থেকে কিন্তু আপনার প্রশ্ন আসে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন আপনি আরও অ্যামাজিং একটা টেকনিক শিখতে যাচ্ছেন, সামনে একটা অ্যামাজিং টেকনিক শিখতে যাচ্ছেন। আমি কিন্তু কোনো বইয়ের থিওরি শেখাচ্ছি না, বইয়ের থিওরি শেখালে একটু কঠিন হবে। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে অসাম কিছু জিনিস দিয়ে আপনাদের মাথার মেন্টালিটিটাকে একটু সহজ করার চেষ্টা করতেছি, যে দেখেন আসলে কত সহজ জিনিসগুলো, আসলে কত সহজে উপলব্ধি করা যায়। আচ্ছা, এবার আসেন, মনে করেন আপনাকে প্রথমে বলল যে আপনি কোনো একটা সংখ্যাকে বাইনারি থেকে অক্টালে প্রকাশ করেন। কিসে প্রকাশ করেন? অক্টালে প্রকাশ করেন। এবার আরও অ্যামাজিং টেকনিক শিখতে যাচ্ছেন। আর এটা থেকে ব্যাংক জবে প্রশ্ন আসছে 4টা, এটা থেকে ব্যাংক জবে প্রশ্ন আসছে 4টা। কোনো একটা বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করার জন্য, কোনো একটা বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করার জন্যই ব্যাংক জবে 4টা প্রশ্ন আসছে। তাহলে কি শিখার ইচ্ছা নাই? ব্যাংকে পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই? শিক্ষক নিয়োগে পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই? মন্ত্রণালয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই? শুধু কি বিসিএস? না, বিসিএস বাদে অনেক পরীক্ষা আছে, সবগুলোতে ট্রাই করতে হবে। সবাই যদি বিসিএস হয় তাহলে বাকিরা কী হবো? বিসিএসে তো আর সবাইকে নিবে না। তাইলে আমরা যারা বিসিএস হওয়ার তারা তো মনে করেন হবেনি, আর যারা হবেন না তাদের নিরাশা হওয়ার কোনো দরকার নেই, অন্য জবগুলোকে ট্রাই করতে হবে বা অন্য জব দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা যদি বাইনারি এবং অক্টালের মধ্যে আসি, তাহলে বাইনারি যে কোনো একটা সংখ্যা আপনার বাইনারিতে দেওয়া আছে 1 0 1 0 1 0, মনে করেন এটা একটা বাইনারি সংখ্যা, আবার এখানে 1 আছে মনে করেন। এই সংখ্যাটাকে আপনাকে অক্টালে কনভার্ট করতে বললো, অক্টালে কনভার্ট করতে বললো, আপনাকে বললো কোনো একটা সংখ্যা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করেন। তার আগে আমি আপনাকে একটা জিনিস বোঝাই, যদি আপনাকে কোনো একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল বা অক্টালে কনভার্ট করতে বলে তাহলে একটা বিট সংখ্যা মনে রাখতে হয়। সেই বিট সংখ্যাটা মনে রাখার জন্য আপনাদের মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এখানে আছে কত দেখেন তো? 8। এখানে আছে কত? 2। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো 2 এর ওপর কত ভিত্তি নিলে 8 হয়? একটু আমাকে কমেন্ট করেন, 2 এর ওপর কত ভিত্তি নিলে 8 হয়? মানে 2 এর ওপর কত, যদি আমি 2 নেই তাহলে 4 হয়, তাহলে 2 এর ওপর 3 নিলে কত হয়? 8 হয় না? তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, এই nটা হচ্ছে আমাদের বিট সংখ্যা। 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে আমার বিট সংখ্যা। তার মানে অক্টালে হিসাব করতে গেলে এই 2 এর ওপর যত ভিত্তি হবে বাইনারি বিটগুলো ততগুলো করে আমাকে নিতে হবে। তার মানে এখানে 2 এর উপর 3 রাখলে আমার 8 হয়। এই যে 2 এর জায়গায় রাখলাম, 8 এর জায়গায় রাখলাম। এই 8 যদি আমি 2 এর জায়গায় ভিত্তি হিসাবে মিনিমাইজ করতে চাই তাহলে 2 এর উপর 3 নিতে হচ্ছে। তার মানে আমার বাইনারি বিটগুলোকে 3 বিট করে নিয়ে হিসাব করতে হবে।
এবার মজার ব্যাপার দেখেন, এবার মজার ব্যাপার দেখেন, কত মজা পাবেন দেখেন, অ্যামেজিং, একেবারেই মানে আপনার কাছে মনে হবে যে এর থেকে সোজা আর কোনো কিছু হতে পারে না। এবার দেখার চেষ্টা করেন, দেখেন আপনাকে 3 বিট করে নিতে হবে, কারণ 2 এর ওপর 3 দিলে 8 হয়। ওকে ডান, তাহলে আপনি এটা এখন লিখে ফেলেন 1 0 1 0 1 0 1। আমি একটু আগে আপনাদের বলছিলাম অক্টালে নিতে গেলে কয় বিট নিতে হয়? 3 বিট। তাহলে 3 বিটকে কাউন্ট করেন ডান থেকে বাম পাশে, 3 বিটকে কাউন্ট করেন ডান থেকে বাম পাশে, এপাশেও আপনি 3 বিট কাউন্ট করেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাইয়া আপনি ডান পাশ থেকে কেন কাউন্ট করতেছেন 3 বিট? আচ্ছা আপনাকে আমি বলি, আপনি যদি 52 লেখেন, এই 52 এর পরে যদি আপনি 0 লেখেন, এর ভ্যালু কি বেড়ে যাচ্ছে না? তাহলে এটা একটা কি ছিল? পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যার যদি আপনি বাম পাশে 0 দিয়ে 3 বিট পূরণ করেন তাহলে কিন্তু ওর মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু আপনি যদি পরে 0 লাগান তাহলে কিন্তু তার মানের বিশাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে মানের চেঞ্জ তো করা যাবে না, আমাকে তো জিনিসটাকে ঠিক রাখতে হবে। যার কারণে কোনো সংখ্যার, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি বিটের বা কোনো সংখ্যার অভাব হয় সামনে নিতে হয়। এই সামনে 0052 লেখা মানে কি? এটা 52ই, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই জন্য আমরা ডান থেকে বাম পাশে নিব, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা 3 বিট নেওয়ার পর আপনারা অনেকেই চিন্তিত, ভাইয়া এটা আমরা কীভাবে বের করব, কীভাবে বের করব? খুবই সহজ, কোনো প্যারা নাই। ওই যে পজিশন দেখাইছিলাম না, পজিশন, এখানেও আপনি পজিশন ব্যবহার করবেন। এই যে 1 দেখতেছেন না, 1 এর উপর পজিশন দেন 1। 0 দেখতেছেন না, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। 2 এর সাথে আবার 2 গুণ করেন, কত হয়? 4। এবার দেখেন 4 আর 2 কত? 5, 5 আর 1 কত? 7। অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা 7। তার মানে এই 3 বিটের উপরে ভিত্তি বা আপনি হচ্ছে এক কথায় পজিশন ইউজ করবেন 1 2 4, আবার এখানেও পজিশন ইউজ করবেন 1 2 4, আবার এখানেও পজিশন ইউজ করবেন 1 2 4। এবার কি করবেন জানেন? যেগুলোর নিচে 0 নাই ওগুলো বাদে সব সংখ্যাগুলো যোগ করে দেন। তার মানে এখানে এটা 0, এটা বাদ, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। তাহলে 4 একে 4, 1 একে 1, 4 আর 1 কত? 5। তার মানে এটার অক্টাল মান হচ্ছে 5। এবার এটাই আসেন, 0 0 বাদ, এবার 2 একে 2, তার মানে এটার অক্টাল মান হচ্ছে 2। এবার এটাই আসেন, 0 0 বাদ 1, তার মানে এটার অক্টাল মান হচ্ছে 1 1 2 5 1 2 5। এটা যদি আমি বইয়ের প্রসেসিংয়ে করতে যাইতাম তাহলে আমার সময় লাগতো মিনিমাম 3 মিনিট বা 2 মিনিট, কিন্তু আপনি 2 থেকে 3 সেকেন্ডে জাস্ট পজিশন দেওয়ার সাথে সাথে বের করে ফেলতে পারতেছেন। বা আপনার কোশ্চেনে লেখা আছে, কোশ্চেনের উপরে আপনি মনে মনে, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, মনে মনে পজিশন দিয়ে দিচ্ছেন। ও 1 2 4 1 2 4 1 2 4, 0 0 বাদ, যোগ, শেষ। আরেকটা দিচ্ছি আমি, মনে করেন 1 0 1 0 1 1 1, এটা আপনাকে অক্টালে কনভার্ট করতে বললো। তাহলে 3 বিট নেন, এই যে 3 বিট, এই যে 3 বিট, এটা 3 বিট মিলাইতে গেলে সামনে একটা 0 বসান, পজিশন দেন 1 2 4 1 2 4 1 2 4। এবার দেখেন 4 একে 4, 2 একে 2, 1 একে 1, টোটাল কত? 7। তার মানে এটার অক্টাল মান 7। এবার এটা 0, 0টা বাদ দিয়ে দেন, 1 4, 4 এর একে কত? 5, এখানে 5 দেন, 0 0 বাদ, এখানে কত? 1 1 দেন, কঠিন, সরি 2 দেন, এখানে 2 হবে, কঠিন, কঠিন না, তাহলে 257। তাহলে এটার জন্য আপনার অক্টাল মান হচ্ছে 257 257, এটা হচ্ছে আপনার অক্টাল মান। এবার আপনাদের আমি একটা করতে দেই, এবার আপনাদের আমি একটা করতে দেই, এটা কি আবার বলবো? এটা আমি আরেকবার বলি। আচ্ছা এটা আমি আরেকবার রিপিট করতেছি, আরেকবার রিপিট করতেছি, আমি এটাকে আরেকবার রিপিট করতেছি। আচ্ছা এটা আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন অনেকেই বুঝেন নাই। আমি বললাম যে আপনি আপনার যখন অক্টালে প্রকাশ করতে বলবে তখন এই 2 এর ওপর কত ভিত্তি দিলে 8 মিলে? 3। তার মানে আপনার বাইনারির যে বিটগুলো থাকবে ডান পাশ থেকে 3 বিট করে আপনি নেবেন। কয় বিট করে নেবেন? 3 বিট করে নেবেন। যদি আপনি 3 বিট করে নেন তাহলে ফর্মুলাটা গিয়ে দাঁড়াবে কি দেখেন, 1 0 1 0 1 0 1, এটা দাঁড়াবে। এখন আপনি ডান থেকে 3 বিট নিলে 1 2 3, এখানে 3 বিট, এই 3 বিটকে কাউন্ট করেন, এখানে আবার 3 বিট নেন, এই যে 3 বিট কাউন্ট করলেন, এখানে 3 বিট হচ্ছে না, তার মানে সামনে দুটো 0 দিয়ে 3 বিট করে দেন, কারণ অক্টালে কনভার্ট করতে গেলে 2 টু দি পাওয়ার 3 দ্বারা 8 মিলে, আর এই 3টা হচ্ছে আমার বিট সংখ্যা, 3টা হচ্ছে আমার বিট সংখ্যা। এখন আপনি কি করবেন? আমরা জানি অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 7। তাহলে এখানে দেখেন আপনি পজিশনটা কীভাবে বসাবেন, এই 1 এর ওপর পজিশন দিবেন 1,
এই 0 এর উপর পজিশন দিবেন, 1 এর সাথে 2 গুণ করলে কত 2, 2 এর সাথে আবার 2 গুণ করেন, ওই যে 2 2 2 2 গুণ করা শিখছিলাম না আমরা একটু আগে, ওরকম করে পজিশন বসান। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে কত 4, কিন্তু আর বেশি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ 4 5 6 7 সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্তই আমার নিতে হবে, কারণ আমি অক্টালে কনভার্ট করতেছি। কারণ অক্টালে কনভার্ট করতে গেলে আমার সর্বোচ্চ সংখ্যা 7 হতে হবে। যদি 8 থাকে 9 থাকে তাহলে সেটাকে আমরা অক্টাল সংখ্যা বলতে পারবো না। এবার মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার হচ্ছে যেখানে 0 জিরোগুলো কাউন্ট হবে না, কারণ 0 দ্বারা যদি আপনি কোনো কিছুতে গুণ করেন তাহলে 0ই হয়ে যাবে। আচ্ছা আমি একটা ভেঙে বলে দিচ্ছি, মনে করেন এটাকে আমি ভেঙে বলে দিলাম, এই 4 আর 1 গুণ করলে কত 4, যোগ 0 দ্বারা 2 রে গুণ করলে কত 0, যোগ 1 রে 1 দ্বারা গুণ করলে কত 1, আলটিমেটলি যোগ করলে কত 5, এই 5। তা আমি বলছিলাম যে এখানে যারা 0টাকে ডিরেক্ট বাদ দিয়ে যারা যারা উপরে পজিশন তাদেরকে খালি যোগ করে দিবেন, তাহলে 4 আর 1 কত 5 5। এবার এখানে আসেন 1 2 4, তাহলে 0 আছে, এটা বাদ, এখানে শুধু আছে কি উপরে 2, তাহলে এটা 2। এবারও দেখেন 1 2 4, এটার 0 0 আছে এই দুইটা, এখানে কি হবে শুধু 1, তাহলে 1 2 5 1 2 5 1 2 5। হ্যাঁ, রিটেনের জন্য ক্লাস হবে, রিটেনের জন্য কনভার্টগুলো যখন আমি একটু এক্সপ্লেন করে দেবো সেগুলোই হচ্ছে রিটেনের জন্য, আর এগুলোও রিটেনে আসবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খুব মজার ব্যাপার দেখেন, 1 1 1 1 0 1, মনে করেন এটাকে আপনার অক্টালে প্রকাশ করতে বললো। ভাই খুব মনোযোগ দেন, 1 1 1 1 1 0 1, কয় বিট করে নিতে হবে 3 বিট। এই যে 3 বিট কাউন্ট করেন, কত বিট নিতে হবে 3 বিট কাউন্ট করেন। এখানে কয় বিট আছে 1 বিট, দরকার কয় বিট 2 বিট, তাহলে সামনে দুইটা শূন্য মারেন, বাস শেষ। এবার পজিশনটা কিভাবে দিবেন, ওই যে আগের মতো, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 4। তাহলে যেটা 0 0 0 বাদ, জিরোগুলারে বাদ দিয়ে দিবেন, তাহলে এটা 1, এটা 4 আর 2 কত 4 আর 2 5, সরি 4 5 6 7, তাহলে এখানে হবে 7, আর এখানে 4 আর একে কত 5, এখানে 5, তার মানে 175, তার মানে এটার অক্টাল মান হবে 175। এটা হচ্ছে আপনার অক্টাল মান। এই দেখেন সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত আসছে, এখানে 8 9 10 এরকম আসতে পারবে না, 8 9 আসতে পারবে না, এখানে সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত থাকতে হবে। আর যার কারণে আমরা যখন পজিশন নিছি 1 2 4 নিছি, 4 আর 2 যোগ করলে কত 6, আর একে কত 7, সর্বোচ্চ 7 পর্যন্তই নিচ্ছি। বুঝতে পারছেন? তাইলে এটাকে যদি আপনি ক্লিয়ারলি মেথড অনুসারে করতে চাইতেন, বইয়ের ফরম্যাট অনুযায়ী করতে চাইতেন, তাহলে কিন্তু অনেক সময় লাগতো, 2 থেকে 3 মিনিট লাগতো। তাহলে এত সময় তো আমার হাতে নাই, আচ্ছা উত্তেজিত না, আস্তে আস্তেই পড়াচ্ছি। এবার কি আপনারা বুঝতে পারছেন? এবার কি মেথডটা আপনারা বুঝতে পারছেন বলেন? এবার যদি বুঝতে না পারেন তাহলে আমি আরও উদাহরণ দিব, কোনো সমস্যা নেই, কোনো উত্তেজনা নাই, জাস্ট চিল মুডে আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাকে একটু বলেন যে আপনারা এখন আপনাদের আমি একটা দেখি আপনারা পারেন কি না এইভাবে পজিশন দিয়ে। আপনাদেরকে মনে করেন আমি দিলাম 1 1 1 0 1 1, আচ্ছা এটাকে আমি দিলাম, এটাকে আমি অক্টালে প্রকাশ করতে বললাম। দেখি কে আগে উত্তর দিতে পারেন, এটা কে আগে উত্তর দিতে পারেন আমি দেখতে চাই, দেখি। ওকে, ক্লিয়ার সবাই, আলহামদুলিল্লাহ। আপনারা ক্লিয়ার হওয়া মানে কি আমার সার্থকতা, যে আপনারা বুঝতে পারতেছেন। আমার সব কথা যদি আপনারা বুঝতে পারেন তার মানে কি আপনাদের বোঝানোর জন্য আমি সক্ষম, এটা আর কি মূল কথা। যাই হোক, আইসিটি তো আর আজকে থেকে নেই না, আইসিটি প্রায় 5-6 বছর থেকে ক্লাস নিচ্ছি। যেদিন থেকে আইসিটি বোর্ডে ইনক্লুড হয়েছে সেদিন থেকে আইসিটি ক্লাস নেই। এরপরে হচ্ছে অরাকলে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। পাশাপাশি শুধুমাত্র ওই যে একজন কমেন্ট করছিল একটা বাজেট ডিউ রিটেন বই আমার বাজারে আছে, সেটা টপ 2 সেলারে ছিল। এটা ঢাকা ইউনিভার্সিটির কিছু ছোট জুনিয়র লেভেলে যারা পড়ে তারা হয়তো সহ্য করতে পারে নাই, কারণ তারা লোগোকে অনেক ভালোবাসে। যারা কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এরা যদি বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এদের কিন্তু ইমেজ অনেক বড় হয়ে যায়। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, তাই এরা আবার কি করে, সিনিয়রদের শত্রু হইতে দ্বিধাবোধ করে না, তখন কিন্তু এরা শত্রু হয়ে যায়। এটাই হচ্ছে আর কি মূল সমস্যা। তা আসলে বাস্তব জগৎ তো অনেক কঠিন। আচ্ছা, সবাই উত্তর দিতে পারছেন 73। ওয়াও, খুব ভালো লাগছে আমার যে সবাই এখন পারতেছেন, দেখছেন সবাই নিমিষের মধ্যে অ্যান্সার দিতে পারতেছেন। আচ্ছা আমি একটু করে দেখি যে 73 হয় কি না। তাইলে পজিশন বসান 1 2 4 1 2 4, ওয়াও 0 0 বাদ, তাহলে 2 আর 1 কত 3 দেন, তাহলে 4 5 6 7 73, ওয়াও মিলে গেছে। এই তো আপনারা শিখে গেছেন, আপনারা সবাই পারতেছেন, তার মানে কি আপনারা বুঝতেছেন, এটাই হচ্ছে আমার সার্থকতা।
আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে যে ভাইয়া আমাদের যদি কোনো কারণে এবার হেক্সাডেসিমেলে পরিণত করতে বলে তাহলে কি আমাদের আরও কিছু মেথড কল্পনা করতে হবে? না, দেখেন এটাও আপনি 2-3 সেকেন্ডে কল্পনা বের করে ফেলতে পারবেন। হেক্সাডেসিমেলে দেখেন, আমি আপনাকে বোঝাচ্ছি। হেক্সাডেসিমেল, সবাই একটু লেখেন বাইনারি টু হেক্সাডেসিমেল। এখন আপনাকে আমি বলি হেক্সাডেসিমেলের বেস সংখ্যা কত? 16। আর বাইনারির কত? 2। বলেন তো 2 এর ওপর কত রাখলে 16 হয়? একটু আমাকে উত্তর দিবেন। 2 এর ওপর কত ভিত্তি দিলে 16 হয়? সবাই জানি আমরা 2 এর ওপর 4 দিলে। তার মানে বাইনারির কতগুলো করে বিট নিয়ে আমাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে? 4 বিট। কয় বিট? 4 বিট। কয় বিট? 4 বিট। কয় বিট? 4 বিট। এখন দেখেন 1 1 1 0 1 1 1 0 1 1, ইয়া বড় একটা সংখ্যা দিলাম। এই ইয়া বড় সংখ্যাটাকে আমি বললাম যে আচ্ছা আর একটু কমায়ে দেই, একটু ছোট থেকেই বড়তে যাই, ছোট থেকে বড়তে যাই। এই যে এই সংখ্যাটা আমি দিলাম, এটাকে আমি আপনাকে বললাম হেক্সাডেসিমেলে প্রকাশ করেন। কিসে প্রকাশ করতে বলছি? হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছি। বিলিভ মি অর নট, এখন আপনারা নিজেরাই পারবেন। কারণ কি? ওই আগের মতো পজিশন। এখন আপনারা পজিশন বসান 1 1 1 0 1, ডান থেকে 4 বিট নেন। এই যে 4 বিট। এখানে কয় বিট? 2 বিট। সামনে আরও কয়টা জিরো? 2টা। শেষ। ভাইয়া এবার পজিশনটা কিভাবে দিবেন? এই পজিশন দেওয়ার বুদ্ধি আগের মতোই, 1 2 4। এবার কিন্তু 4 পর্যন্ত থাকলে হবে না, এবার 8 পর্যন্ত যেতে হবে। কেন? কারণ আপনাকে আমি যোগ করে দেখাচ্ছি ব্যাপারটা। এবার 8 পর্যন্ত কেন গেলাম দেখেন, 8 9 10 11 12 13 14 15, আর হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা 15। দেখছেন? যার কারণে আমি যে পজিশনগুলো বসাইছি, পজিশনগুলো 1 2 4 8 পর্যন্ত নিছি। আমি কিন্তু 16 পর্যন্ত নেই, আমি 16 পর্যন্ত নেই, আমি 8 পর্যন্ত নিলাম। এবার যারা যারা 0 0 0 বাদ দিয়ে দেন। 8 9 10 11 12 13। আচ্ছা, 13 এর জন্য আমরা কি ব্যবহার করছি? আমরা একটু সাইডে যদি লিখে নেই, আমরা 10 এর জন্য ব্যবহার করছিলাম এ, 11 এর জন্য আমরা ব্যবহার করছিলাম বি, 12 এর জন্য আমরা ব্যবহার করছিলাম সি, 13 এর জন্য ব্যবহার করছিলাম আমরা ডি, 14 এর জন্য আমরা ব্যবহার করছিলাম ই, 15 এর জন্য আমরা ব্যবহার করছিলাম এফ। এবার দেখেন এখানে পাইছেন কত আপনি? 8 9 10 11 12 13। তাহলে 13 এর জন্য আপনি কি ব্যবহার করবেন? ডি। তার মানে এটা হবে ডি। এটা হবে কি? ডি। কারণ 13 এর জন্য আমরা ডি ব্যবহার করি হেক্সাডেসিমেলে, এই জন্য আমি এখানে ডি দিলাম। এবার এখানে আসেন, পজিশন বসান 1 2 4 8। 0 0গুলো বাদ দিয়ে দেন। তাহলে 2 আর 1 কত? 3। তার মানে 3D উত্তর। 3D উত্তর। কঠিন লাগে? বলেন কঠিন লাগে? ওয়াও, আমার আগে উত্তর দেওয়া শেষ। আপনারা তো অ্যামাজিং। এখন আপনারা নিজেরাই বস হয়ে গেছেন। এখন আপনারা নিজেরাই উত্তর দিতে পারতেছেন, আর আমারে কি করা লাগবে? আচ্ছা, একটা বড় দিচ্ছি, আপনারাও ট্রাই করেন, আমিও ট্রাই করি। আচ্ছা দেখি, মনে করেন এরকম আছে 1 1 1 0 1 1 1 0 1 1 1। এটাকে যদি আমাকে হেক্সাডেসিমেলে করতে বলে, আমার আগে উত্তর করে দেখান দেখি, কে আগে পারেন? আমার আগে উত্তর করে দেখান। আসলে এগুলো সোজা জিনিস দেখে একটু স্পিডে টানতেছি, একটু স্পিডে বলতেছি। আচ্ছা, আমি আরও আস্তে পড়াচ্ছি, সমস্যা নেই। আমি আরও আস্তে কথা বলতেছি, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমি আগাবো, কোনো প্যারা নাই। এবার এটা আমিও করি, আপনারাও করেন। আমার আগে আমি জানি যে আপনারাই উত্তর দিয়ে দিবেন, কারণ এখন আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে 1 1 1 0 1 1 1 1। আচ্ছা, 1 2 3 4 5 1 2 3 4 5 0 1, এটা আছে। কয় বিট করে নিতে হবে ভাইয়া? 4 বিট। এই যে 4 বিট নেন। এখানেও কত বিট নিতে হবে ভাইয়া? 4 বিট। এখানেও কত বিট? 4 বিট। একটা শূন্য দিয়ে 4 বিট পূরণ করেন। এবার পজিশন বসান। পজিশনটা কিভাবে বসাবেন বলে দিছি আমি আপনাদেরকে। এই যে 1 2 4 8 1 2 4 8 1 2 4 8। এবার কি করবেন? যারা যারা জিরোগুলারে বাদ দিয়ে দেন, জিরোগুলারে বাদ দিয়ে দেন। শেষ। এবার খালি উপরে সংখ্যাগুলো যোগ করে দেন। 4 8 9 10 11 12 আর কত? 13। তা আমরা একটু আগেই তো লিখছিলাম যে এর জন্য 10 10 11 12 13 14 15 এ বি সি ডি ই এফ। তাহলে দেখেন 8 9 10 11 12 আর 13, 13 এর জন্য কি? ডি। এখানে ডি বসান। এবার এখানে আসেন 8 4 5 6 রেখে কত? 7, এখানে 7 বসান। এবার এটাতে আসেন 4 5 6 রেখে কত? 7, এখানে 7 বসান। 7 7 ডি, 7 7 ডি।
770 হেক্সাডেসিমাল। কঠিন লাগছে বলেন? ওয়াও, আমার আগে উত্তর দেওয়া শেষ সবার। 70 হবে না, 770 হবে। ওয়াও, অনেক আগে উত্তর দিয়ে দিচ্ছেন আপনারা, অনেক আগেই উত্তর দিয়ে দিচ্ছেন, অনেক আগেই উত্তর দিয়ে দিচ্ছেন আমার। হ্যাঁ, কম্পিউটার এইজ লেখে। হেক্সাডেসিমালে যদি আপনি লিখতে চান তাহলে এভাবেই লিখতে হবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এবার আপনারা আরেকটা ম্যাজিক্যাল সিস্টেমে যাইতে যাচ্ছেন। দেখেন, আপনারা তো এবার শিখলেন কি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, কিন্তু বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে প্রকাশ করি তখন ঝামেলা ফেস করি। এবার আপনাকে ঝামেলাটা আমি মুক্ত করাচ্ছি। এবার আপনারা উপরে লেখেন বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল। আগে আমরা বাইনারির কনভার্টগুলো শিখে ফেলি। বাইনারি থেকে ডেসিমেল, এই বাইনারি থেকে ডেসিমেলের শর্ট টিক তো দূরের কথা, এটা বইয়ের রুলস দেখলে আপনার মাথা ঘুরবে। এই গুণ করো, ভাগ করো, গুণ করো, ভাগ করো, গুণ করো, ভাগ করো। কিন্তু আমি তো আর গুণ ভাগ শিখাবো না, আমি শিখাবো টেকনিক, ম্যাজিক্যাল সিস্টেম। আপনি দেখা মাত্রই উত্তর বের হয়ে যাবে, আপনি দেখা মাত্রই উত্তর বের হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? দেখেন, শুধু আমার দিকে তাকান একটু। বাইনারি কোনো একটা সংখ্যা লিখলাম 10111, এই সংখ্যাটাকে আমি প্রকাশ করতে চাচ্ছি ডেসিমেলে। এই ডেসিমেলে প্রকাশ করার জন্য আমাদের কি করা লাগতো বলেন? এটাকে গুণ করা লাগতো, গুণ। আর গুণ প্রক্রিয়া আপনি 11101 এতগুলোরে গুণ করে আবার ভিত্তিটাকে আবার গুণ করে নিয়ে, ও বাবা, বিশাল ঝামেলার ব্যাপার। এত ঝামেলা করার দরকার নেই। কি করবেন? এটার মধ্যেও টেকনিক লুকায়িত। এখন আপনারা ভাবতেই পারেন যে ভাই এত টেকনিক কেন? হ্যাঁ, সবগুলোতেই টেকনিক আছে। এটার পজিশনটা আপনি এভাবে দিবেন, দেখেন 10111। এখন আপনারা আমাকে বলেন, এটা ডেসিমাল সংখ্যা না? তা ডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত থাকা মানে কি? এর মধ্যে সবগুলো সংখ্যা ইনক্লুডেড। এর মধ্যে সবগুলো সংখ্যা কি ইনক্লুডেড? যেহেতু এর মধ্যে কোনো লিমিটেড দেওয়া নাই যে এটা 15 পর্যন্ত হবে, এটা 8 পর্যন্ত হবে, এরকম কোনো লিমিটেড যেহেতু দেওয়া নাই, যেহেতু 9 পর্যন্ত দেওয়া আছে, আর আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে, রাইট? তাহলে যে কোনো সংখ্যা যেহেতু আমরা 0 থেকে 9 পর্যন্ত নিয়ে গঠন করতে পারি, আর আমরা যত সকল হিসাব দেই, সকল হিসাব কিন্তু আমরা ডেসিমেলে হিসাব দিয়ে থাকি। কিসে হিসাব দিয়ে থাকি? ডেসিমেলে হিসাব দিয়ে থাকি। তাহলে এবার মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা ডেসিমেলে হিসাব দিয়ে থাকি, তার মানে এর কোনো লিমিট নাই। তার মানে এদের যে পজিশনগুলো দিবেন, এই পজিশনগুলো আপনি আনলিমিটেডভাবে যাবেন। তার মানে এটার পজিশন হবে 1। এবার ব্যাপারটা দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে এটার পজিশন হবে কত? 1, এটা 2, এটা 4, এটা 8, এটা কত? 16। শেষ। আপনার কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। কীরকমভাবে অ্যান্সার বের হয়ে গেছে আপনাকে বলি। যারা যারা শূন্য ওদেরকে বাদ, আর বাকিগুলো যোগ করে দেন। 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে এটা হবে 23। এটার ডেসিমাল মান হচ্ছে 23। কেন আমরা এতগুলো লিমিট নিলাম? কারণ আমরা জানি ডেসিমাল মানে 0 থেকে 9 পর্যন্ত থাকে, এর কোনো লিমিটেন্স নাই, এর কোনো লিমিটেড নাই, এ আনলিমিটেড পর্যন্ত যাইতে পারে। এর জন্য হ্যাঁ, ধন্যবাদ যারা হচ্ছে টেকনিকের জন্য ক্লাস করেন। কারণ আমি আপনাকে বলি, এগুলো নিয়ে আসলে আমি সবসময় পড়ে থাকি যে আপনাদেরকে কত সহজে বোঝানো যায়। আমি সবসময় থিসিস করার চেষ্টা করি, ফিজিক্স বলেন, ম্যাথ বলেন, বা হচ্ছে আদার্সে যে সাবজেক্টগুলো আছে, বিজ্ঞানের সাবজেক্টগুলো, এগুলো নিয়ে আমি সবসময় মানে জিনিসগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কত সহজে একটা মানুষকে আরেকটা মানুষ বুঝাইতে পারে। এই জিনিসগুলোই আসলে আমার মাথার মধ্যে সবসময় কাজ করে, যার কারণে এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করি সবসময়। এখন দেখেন, আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। মনে করেন 1010111, এই বাইনারি মানটাকে যদি আপনাকে ডেসিমালে প্রকাশ করতে বলে, তাহলে আপনি কি করবেন? কোনো ব্যাপার? কোনো ব্যাপার বলেন? কোনো ব্যাপার না। পজিশন দেন 1 2 4 8 16, 16 দিকে কত? 32, 32 দিকে কত? 64। এই জিরোর ঘরগুলো বাদ দিয়ে দেন, জিরোর ঘরগুলো বাদ দিয়ে সবগুলো যোগ করে দেন। তাহলে 64, 16, 4, 2 আর কে কত? 3, যোগ করেন। তাহলে দেখেন 4 4 8 9 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতের 1 7 আর একে কত? 8, 87। এই তো উত্তর হয়ে গেল। আমাকে কি কষ্ট করা লাগতেছে বলেন? আর আপনি কি কষ্ট করতেছেন আমারে বলেন তো এখন? এই ডেসিমালের রুল যদি আপনি কোনো গাইড, আপনার যে কোনো জব পরীক্ষার গাইড দেখেন, আপনি যদি এই মেথড পান, আমার গলা কেটে দিব। তাইলে ব্যাপারটা হচ্ছে আপনাকে শিখতে হবে, আপনারা যদি রেগুলার মেনটেন করে আমার ক্লাস করেন, তাহলে আমি ক্লাস নিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার সবাই? এটা সবাই বুঝতে পারছেন? এটা যদি সবাই বুঝতে পারেন তাহলে আমাকে বলেন। এখানে আমার আরও ক্লাস আছে, লজিক গেটের ওপর প্রথম ক্লাস নিয়েছি, আমার নামে মেনশন করলে আপনারা নিচে অনেকগুলো ক্লাস পাবেন, সমস্যা নেই।
সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমার গ্রুপ নাম না, আমার হচ্ছে মামিনুল স্যার পেজ আছে, পেজে অনেক ক্লাস আছে, পেজ ফলো করতে পারেন। আমি মেনশন করে দিছি আমার ক্যাপশনে, দেখেন মামিনুল স্যার। আমার পেজে 40,000 মতো ফলোয়ার আছে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল মামিনুল স্যার দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, MAMINUL এই নাম দিয়ে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল পাবেন, পেজও পাবেন। মামিনুল স্যার এটা দিয়ে আমার পেজ ইউটিউব চ্যানেল দুটোই পাবেন। কিন্তু আপনারা এই গ্রুপে আমার মোটামুটি ক্লাস পাবেন, রেগুলার ক্লাস পাবেন। কালকে রাত 8টার দিকে আবার ক্লাস আছে, বিজ্ঞানের উপর ক্লাস নিব। কালকে রাত 8টায় বিজ্ঞানের উপর ক্লাস নিব। দেখবেন যে বিজ্ঞান আপনাদের কাছে কত সহজ মনে হচ্ছে। সো জব পরীক্ষার প্রিপারেশন অনেক কঠিন আপনাদের কাছে মনে হইলেও আমার কাছে পড়ার পর আপনাদের কাছে অনেক কিছুই সহজ মনে হবে। আচ্ছা, এবার আপনারা আমাকে একটা করে দেন দেখি, এবার আপনারা আমাকে একটা করে দেন। 110111101 এটাকে আপনারা ডেসিমেলে প্রকাশ করে দেখান আমাকে। সবার উত্তর চাচ্ছি আমি, দেখি কে আগে করতে পারেন। এটার উত্তর আমাকে বলেন দেখি, কে আগে করতে পারেন দেখি। এটার উত্তর আমাকে বলে দেন, এটার উত্তর বলে দেন। আসলে পড়াশোনাকে মজা হিসাবে নিতে হবে, তবে কারণ আমি গীবত করবেন না, সবাইকে প্রশংসিত করার চেষ্টা করবেন। যে যে জায়গায় আছি আমরা সবাই সবার জন্য আমরা আল্লাহর কাছে প্রেরণা করব যাতে আমরা সবাই ভালো থাকি। কিন্তু আমাদের জীবন জগৎটা এমন জিনিস যে আমরা কেউ ভালো পজিশনে গেলে আরেকজন আমরা দেখতে পারি না। আমার কোনো এক ফ্রেন্ড বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমরা তাকেই সহ্য করতে পারি না। ও কেন বিসিএস ক্যাডার হইলো, আমি হইলাম না? তাই এরকম টিচিং জগতে বাড়ছে। আমি টিচার হয়েছি বা আমি ভালো পড়াচ্ছি, আমাকে এখন কিভাবে ব্লেম দিয়ে নিচে নামানো যাবে? অনেকেই আছে, অনেকেই দেখবেন বাজে কমেন্টও করবে, 2-4জন বাজে কমেন্টও করবে, অনেকেই দেখা যাবে যে বিপক্ষেও কথা বলার চেষ্টা করবে। তাই ব্যাপারটা হচ্ছে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে সবাই ভালো থাকি আমরা, আর সবাই সবার থেকে শেখার চেষ্টা করি, সবাই সবার দ্বারা আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি, এটা থিঙ্কিং করতে হবে। তাইলে আমরা জগতে ভালোভাবে বাঁচতে পারবো, শিখতে পারবো। ওয়াও, সবাই উত্তর দিয়েছেন, বাহ। এভাবে করলেও আপনাকে 3-4 দিবে রিটেনে যদি আপনি করেন। কারণ যারা খাতা কাটবে তারা অনেক এক্সপার্ট। আপনার উত্তর দেখবেন, আপনার উত্তরটা শুধু দেখবেন। বিশ্বাস হচ্ছে না? আপনার উত্তরটা শুধু দেখবেন, আপনার উত্তর রাইট না রং। ম্যাথমেটিক্যাল টার্মে আপনার কখনোই রিটেন আর MCQ বলে কোনো কথা নাই। ম্যাথমেটিক্যাল টার্মে আপনার উত্তর রাইট মানে আপনি পুরোটা রাইট করছেন। আপনার উত্তর রাইট করতে হবে, কারণ আপনি তো ওখানে গিয়ে দেখে দেখে লেখেন নাই। তার মানে আপনি টেকনিক অবলম্বন করেই লিখছেন, তার মানে আপনার মাথার জিনিসটা আছে। ওরা কিন্তু এটাই দেখবে, আপনার এটা দেখবে না যে আপনি কি ইউজ করছেন। এটা ভুল ধারণা আপনাদের, যে আমি হচ্ছে অনেক বড় করে লিখলাম আর আমাকে মার্ক দিল। এটা হচ্ছে আপনি বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন। এটা বাংলা ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাথ বা হচ্ছে আইসিটির এই ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো না। আপনাকে যেমন যদি আপনাকে বলে যে কম্পিউটারের কাজগুলো আপনি লেখেন, তাহলে লিখতে হবে, অনেকগুলো জিনিস লিখতে হবে। আপনাকে যদি বলে কিবোর্ডের কাজগুলো লেখেন, আপনাকে লিখতে হবে। আপনাকে যদি বলে মনিটরের কাজ কি, লিখতে হবে। এগুলোর ক্ষেত্রে আপনি লিখবেন, কিন্তু এগুলোর ক্ষেত্রে তো আপনাকে লিখতে হবে না। আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন 221, সবারই উত্তর রাইট। তা আমি একটু দেখি, তাও চেষ্টা করি। দেখেন 1 2 4 8 16 16 দিকে 32, 32 দিকে 64, 64 দিকে 128। তাহলে এটা বাদ দিলে যোগ করলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আপনাদের সবারটাই রাইট, 221। ওয়াও, শিখে গেলেন, হ্যাঁ শিখে গেলেন ম্যাজিক সিস্টেম শিখে গেলেন আপনারা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমরা তাহলে পারবো বাইনারি থেকে যে কোনো কনভার্ট আমরা এখন পারবো ইনশাল্লাহ, পারবো না? এইবার এই যে দেখেন সোনালী ব্যাংকে আসছে। সোনালী ব্যাংকের প্রশ্ন এবার আমরা সলভ করি। দেখি সোনালী ব্যাংকের প্রশ্ন আমরা সলভ করি। এই যে এই প্রশ্নটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। দেখেন এটা যদি আপনি সলভ করেন, কি আছে? 1 2 3 4 5টা 1 0, 5টা 1 0, এরপরে কি 2। এটাকে আপনাকে ডেসিমেলে প্রকাশ করতে বলছে। এটাই সোনালী ব্যাংকে আসছিল। তাহলে এটা কি পারবো না? দেখেন 1 2 4 8 16 32, এই যে শেষ। এটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করে দেন, এটাই হচ্ছে উত্তর। তাহলে অপশনে আপনি খুঁজেন এখন উত্তর কোনটা। কঠিন না। তাহলে যে কোনো জব পরীক্ষা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। এখন সহজ হয়ে যাচ্ছে। শুধু বিসিএস না, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, প্রাইমারি জব শিক্ষক নিয়োগ বলেন, সবগুলোর ক্ষেত্রে আপনার কাছে এখন সব কিছু সহজ। আচ্ছা, এটা গেল আমাদের, এবার আমরা উল্টানোর চেষ্টা করি। দেখেন এবার যদি আপনাকে কোনো কারণে বলে যে আপনি অক্টাল থেকে বাইনারিতে প্রকাশ করেন, অক্টাল থেকে
বাইনারিতে প্রকাশ করেন। এখন আপনাদের মাথা অনেকেরই চুলকাবে, কিন্তু এখানেও চুলকানোর কোনো কিছু নাই। এটাও আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। লুক, খালি দেখেন, একটু মজা দেখেন। মনে করেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে 36, এই সংখ্যাটা হচ্ছে অক্টাল। আচ্ছা, আপনাকে যদি আমি বলি 39, বলেন তো এটার নিচে যদি আমি অক্টাল দিই, এটা কি রাইট না রং? আমাকে একটু উত্তর দেন তো দেখি। আমি 39 অক্টাল দিছি, এটা কি রাইট না রং? একটু আমাকে উত্তর দেন দেখি, কে উত্তর দিতে পারেন বলেন। এখানে আমি 39 অক্টাল দিলাম, এইটা কি রাইট না রং? উত্তর মানে একটু প্রশ্ন করতে হবে, আমাদের রেসপন্স দিতে হবে। রেসপন্স যত বেশি থাকবে আপনাদের, আমার আগ্রহ তত বেশি থাকবে। বুঝতে পারছেন? বলেন তো এটা কি রাইট না রং? রং। গোলাম মাওলা বাবু বলছেন, এবং তাহসিন সোহেল বলছেন, সাইব আসিফ বলছেন, পারভিন আক্তার বলছেন, আবু সাবিব, সবাই রং বলছেন। কেন রং বলছেন? এই যে একজন রাইট বলছেন। এই রাইট বলা যাবে না ভাই, কারণ আপনারা জানেন অক্টাল মানে 0 থেকে 7-এর মধ্যে সংখ্যাগুলো থাকতে হবে। 0 থেকে 7-এর বাইরে যা থাকবে তাই রং। এই 9 কখনোই হইতে পারে না। এখানে যদি 38ও থাকতো তাও আপনি দিতে পারতেন না, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। আপনার 3 মানে 0 থেকে 7-এর মধ্যে যদি সংখ্যা থাকে তাহলেই সেটাকে আপনি অক্টাল বলতে পারবেন, অন্যথায় বলতে পারবেন না। এবার দেখেন মজার জিনিসে আমরা চলে আসছি। এবার অনেকেই এই টেকনিকটার আশায় আছেন, এই টেকনিকটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন, এই যে এই সংখ্যাটা অক্টালে দেওয়া আছে, এটাকে আপনি প্রকাশ করবেন হচ্ছে বাইনারিতে। কিসে প্রকাশ করবেন? বাইনারিতে। খুব ভালো কথা। এখানে 36 লেখেন, লিখছেন। লিখার পর আপনি বলেন, বাইনারি থেকে যখন অক্টালে প্রকাশ করছেন তখন কয় বিট করে নিয়েছেন? 3 বিট। তার মানে এখন আপনার যে সংখ্যাগুলো আছে এগুলোরও কয় বিট করে নিতে হবে? 3 বিট। তাহলে এটা থেকে টান মারেন, এটা থেকে টান মারেন। এবার এখানে একটা পজিশন দেন 1 2 4 8। দেখেন তো এখানে কত আছে? 6। কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে এটা 0। এই যে 3 বিট হয়ে গেল, 1 1 0। এবার আসেন, এখানে কত আছে? 3। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1। সামনে একটা 0 দেন, তাহলে 3 বিট হয়ে যাবে। তাহলে 0 1 1। এটার উত্তর হচ্ছে 0 1 1 1 1 0 1 1 0। শেষ। ভ্যানিশ হয়ে গেল। মজা পাইছেন? হ্যাঁ, কঠিন লাগতেছে বলেন? কঠিন লাগতেছে। এবার আরেকটাতে যাই আমরা। মনে করেন 77, বা আমরা 76 দিলাম, বা 75 দিলাম। 75 অক্টাল, এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কি করবেন? এই যে পজিশনটা খালি মনে রাখেন। কত আছে? 7। কত কত যোগ করলে 7 হয়? দেখেন, 4 2 1 যোগ করলে 7 হয়। তার মানে এই 7-এর জন্য আপনি ইউজ করবেন 3টা 1, আর এই 5-এর জন্য আপনি কত কত ইউজ করবেন? কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়, মাঝখানে 0 বসান। 1 0 1, এটাই উত্তর। 1 1 0 1। ওয়াও ভাইয়া, আসলেই তো অনেক সহজে হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক সহজে হয়ে যাচ্ছে। ভিডিও ক্লিয়ার? আচ্ছা, একটু ব্লার হয়েছিল মনে হয়, আমার ফোন আসছিল তো মনে হয়। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন, আমার ফোনে একটু ফোন আসছিল, যার কারণে একটু ব্লার হয়েছে। এবার মজার ব্যাপার দেখেন, আপনাকে আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। বোঝা যাচ্ছে না? লেখা ক্লিয়ার তো? লেখা ক্লিয়ার। এবার দেখেন, আপনাকে আমি আরও একটা সংখ্যা দিচ্ছি, 357। এই সংখ্যাটা অক্টালে আছে, এটাকে আপনি বাইনারিতে প্রকাশ করবেন। এবার কিন্তু 3টা সংখ্যা চলে আসছে। 1000 সংখ্যা আসুক, আপনি 3 থেকে 4 সেকেন্ডে পারবেন। কে বলছে আপনি পারবেন না? এই যে পজিশন বসান, 1 2 4 8, পজিশন বসান। কত আছে? 7। কত কত যোগ করলে 7? এই যে 3টা যোগ করলে 7। তার মানে এই 7-এর জন্য আপনি কত বসাবেন? এই 7-এর জন্য আপনি 3টা 1 বসাবেন। এই যে এখানে 3টা 1 দেন, শেষ। এবার এখানে 5 আসেন। 5 কত কত যোগ করলে 5 হয়? দেখেন, 4 আর 1 যোগ করলে 5 হয়, তার মানে 1 0 1। এখানে 1 0 1 দেন, 1 0 1 দেন। এরপরে কত আছে? 3। কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1, সামনে একটা 0, তার মানে 0 1 1। এই তো শেষ। এটাই হচ্ছে অক্টাল মান। কঠিন। আরও একটা উদাহরণ দিচ্ছি। 375 বা হচ্ছে 775। এটা যদি আপনাকে বাইনারিতে প্রকাশ করতে বলে তাহলে কি করবেন? বলেন, এটার উত্তর দেন। বলেন, এটা যদি আপনি লেখেন 775, তাহলে 775, এই 5-এর জন্য বাইনারি মান কি হয়? 7-এর জন্য এই যে পজিশন দেন, 1 2 4 8। কত কত যোগ করলে 5? 4 আর 1 0। তার মানে এটার জন্য পাচ্ছেন আপনি 1 0 1। 7 কত কত যোগ করলে 7 হয়? 4
4 2 1 1 1 1 এখানে 1 1 1 হবে। কত কত যোগ করলে 7 হয়? 1 1 1 এখানেও 1 1 1 হবে। এটাই হচ্ছে আপনার বাইনারি মান। ক্লিয়ার 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 ক্লিয়ার। আরেকটা উদাহরণ এবার আপনারা নিজেরাই করেন দেখি, নিজেরাই আমাকে একটা উত্তর দিয়ে দেন, নিজেরা একটা উত্তর দিয়ে দেন দেখি। অক্টাল থেকে বাইনারির জন্য একটা উত্তর দেন আমাকে। 6 4 5 এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলেন? এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? এবার আপনাদের কাছ থেকে উত্তর নেওয়ার পালা। আব্দুল সালাম কোনো কথা বলিও না। আচ্ছা, এটার উত্তর কত? এই যে অনেকেই দিয়ে দিচ্ছেন উত্তর, অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকেই উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমি উত্তরটা মিলাই দেখি দেখি কার কারটা রাইট, কার কারটা রাইট। এই 5-এর জন্য আমরা কি বসাবো বলেন? আবার পজিশন দেন আপনি, আবার পজিশন দেন আপনি, পজিশন দেন। 1 2 4 8 কত আছে? 5। কত কত যোগ করলে 5? 1 1 0। তার মানে এটার জন্য হবে 1 0 1 4। কত কত যোগ করলে 4 হয়? শুধু 4, তার মানে 00। তার মানে এখানে হবে 1 0 0। 6 কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 0, তার মানে 1 1 0। এই তো শেষ, দেখছেন? তার মানে 1 1 0 1 0 0 1 0 1। দেখি কারটা কারটা রাইট হয়েছে। ওয়া, সবারই রাইট হয়েছে। আপনারা তো দেখতেছি এখন ট্যালেন্টেড হয়ে গেছেন, আপনাদের থেকে আর সেরা কেউ নাই এখন মনে হচ্ছে। সেরা সেরা সেরা। এবার আসেন, এবার হচ্ছে আমরা যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতে চাই তাহলে এখন অনেকের মাথা চুলকাচ্ছে, তাই না? মাথা চুলকানোর কোনো কারণ নেই ভাই, মাথা চুলকানোর কোনো কারণ নাই। দেখেন, এবার পরের পর্বে চলে যাচ্ছি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করার প্রসেসিং বলতেছি। দেখেন, এবার মজার ব্যাপার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে প্রকাশ করতে বললো তখন কিন্তু আপনি এখানে সংখ্যা মনে করেন এরকম দিয়েছেন 295। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আপনি বাইনারিতে প্রকাশ করতে বলছেন। কোনো ব্যাপার ভাই? বলেন তো, হেক্সাডেসিমাল এবং বাইনারির মধ্যে 2 এর উপর কত ভিত্তি দিলে হেক্সাডেসিমাল হয়? 4। তার মানে আপনি এখানে যে সংখ্যাগুলো আছে এগুলার কয় বিট করে নেবেন? 4টা করে বিট নেবেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে এবার দেখেন, আপনি আগের মতো আবার পজিশন লেখেন 1 2 4 8 1 2 4 8। কত আছে এখানে? 5। কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1, আর এটার নিচে 0, কিন্তু এখানে আরেকটা 0 দিতে হবে কারণ এখানে 4 বিট করে নিতে হবে। এই 5-এর জন্য আপনি কত পাচ্ছেন তাহলে এখানে যদি আপনি লেখেন এই 5-এর জন্য আপনি পাচ্ছেন 0 1 0 1। এখন অনেকেই বুঝেন নাই, আবার বুঝাচ্ছি। হেক্সাডেসিমাল মানে আপনাকে 4টা বিট নিতে হবে, তা আপনি পিওর বিট পাইছেন 3টা, তাহলে সামনে একটা শূন্য দিয়ে আপনাকে 4টা বিট নিতে হচ্ছে, তা আপনাকে এখানে 4টা বিট দিতে হবে। এবার আসেন 9। কত কত যোগ করলে 9 হয়? 8 আর 1 যোগ করলে 9 হয়। 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে এখানে দেন 00 দেন, তার মানে এখানে 4টা বিটই আছে, 4টা বিট দিয়ে দেন। তার মানে এটার জন্য কত পাচ্ছেন? 1 0 0 1। ওয়াও। এবার আসেন 2। কত কত যোগ করলে 2 হয়? শুধু 2। তাহলে এখানে একটা 0, সামনে 2টা 0, কারণ 4 বিট নিতে হবে। তার মানে 00 1 0। এটাই হচ্ছে আপনার বাইনারি মান হেক্সাডেসিমালের, এটাই হচ্ছে আপনার হেক্সাডেসিমালের বাইনারি মান। আচ্ছা, ওয়াও, সবাই বুঝতে পারছেন? আপনারা তো আসলেই লিজেন্ড। আপনারা যে দ্রুতগতিতে অ্যান্সার দিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে আপনারা সত্যিই লিজেন্ড। এবার আমি হচ্ছে একটু কঠিন উদাহরণ দেই, যে ভাইয়া আপনি তো খুব সহজ সহজ উদাহরণ দিচ্ছেন, আপনি তো খুব সহজ সহজ উদাহরণ দিচ্ছেন, এবার কঠিনের দিকে একটু আগান না। আচ্ছা, কঠিন দিচ্ছি, খুব কঠিন দিচ্ছি। AB3 বা AB9 মার্কার লিখতেছে না কেন? আচ্ছা, লেখেন AB9। এই AB9 এই সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে, এটাকে আপনাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। ভাইয়া এবার কি দিয়েছেন? এগুলা ABCD দিয়েছেন। হ্যাঁ, আসলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে তো ABCDEF পর্যন্ত আসতেই পারে না? তা আসলে আপনাকে ডিপ্রেসড হওয়ার তো কোনো কিছু নাই। এই যে আবার পজিশন বসান 1 2 4 8। এবার খালি 16 পর্যন্ত নেন, একটু কোনো সমস্যা নেই, 8 পর্যন্ত নিলেই হয়, 16 পর্যন্ত নেওয়ার দরকার নাই। কত কত যোগ করলে এবার দেখেন এখানে আছে কত? 9। কত কত যোগ করলে 9 হয়? 8 আর 1 00। তার মানে আপনি একটু ফাঁকা ফাঁকা করে লেখেন AB9। 9-এর নিচে কত হবে? 1 0 0 1 দিয়ে দেন। এবার চলে আসেন, এখানে আছে কত? বি কার জন্য বলেন তো? 11। তাহলে কত কত যোগ করলে 11 হয়? দেখেন 8 9 10 11। 8
2 1 যোগ করলে 11 হয়, তার মানে এটা শূন্য, কারণ যেটা যোগ করলে হয় না সেটা নিচে শূন্য, তার মানে এটার কত হচ্ছে বলেন? 1 0 1 1। কত মজা লাগতেছে তাই না? এবার আসেন এখানে কত আছে? এ মানে কত? 10। কত কত যোগ করলে 10 হয়? 8 আর 2, তাহলে এখানে 1 এখানে 1, বাকিগুলো 0। 1 0 1 0 1 0 1 0, তার মানে এটার উত্তর হচ্ছে 1 0 1 0 1 0 1 1 1 0 0 1 1 0 0 1। এবার আপনারা নিজেরাই উত্তর দেন দেখি। বুঝতে পারছেন ভাই? আপনারা বুঝতে পারছেন? মজা লাগতেছে বলেন? মজা লাগতেছে? হ্যাঁ, ক্লাস কি মজা পাইছেন? তাইলে ব্যাপারটা দেখেন, খুব মজার ব্যাপার। এবার আসি 1 0 1 1 1, সরি বি এ, এই বি এ হেক্সাডেসিমাল আছে, এটাকে বাইনারিতে প্রকাশ করে দেখান দেখি কে পারেন। বি এ, আপনি বি এ পাস করছেন, তাহলে বি এ পাস করলে এটার আপনি হচ্ছে বাইনারিতে প্রকাশ করে দেখান। দেখছেন কত মজা পাইছেন? আচ্ছা, তার মানে আপনার জন্য এখন কিন্তু সব কিছু সহজ হয়ে যাচ্ছে। আপনার জন্য সব কিছুই সহজ হয়ে যাচ্ছে, সব কিছুই সহজ হয়ে যাচ্ছে। কেন সহজ হয়ে যাচ্ছে জানেন? কারণ আপনি বুঝতে পারছেন, আর আপনারা ক্লাসটা এত মনোযোগ সহকারে করতেছেন যে আমি নিজেই অবাক যে এত মনোযোগ সহকারে কেউ ক্লাস করে, এত মনোযোগ সহকারে কেউ ক্লাস করে। সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন, নিজস্ব টাইমলাইনে রেখে দিবেন, পরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াও ওয়াও ওয়াও, এত দ্রুত আপনারা দিতে পারতেছেন। ইজি লাগতেছে, গুড। ইজি তো লাগবেই, কারণ ইজিভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। গুড, আপনারা বুঝতে পারা মানে আমার সার্থকতা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই লাস্ট পর্বে আমরা চলে আসছি, এবার ডেসিমাল থেকে বাইনারি। ভাইয়া এবার কিন্তু আপনি কোনো ট্রিক্স দেখাইতে পারবেন না, কারণ এই ডেসিমাল থেকে বাইনারির কোনো শর্টকাট ট্রিক্স নাই। ভাইয়া এবার আপনি আটকা পড়ে গেছেন। এত সোজা ভাই, আমি আটকা পড়ার মতো মানুষ না, সব জায়গায় ট্রিক্স দেখাতে পারি, এখানেও ট্রিক্স দেখাবো, এবং এটাও আপনাকে বইয়ের রুলসে করতে হবে না। যদিও এখানে আপনি কোথাও কোনো ট্রিক্স খুঁজে পাবেন না, কিন্তু এখানেও ট্রিক্স আছে। কারা কারা শিখতে চান একটু কমেন্ট করেন, তাইলে শিখাবো, তাছাড়া শিখাবো না। এই ট্রিক্সটা, ডেসিমাল থেকে বাইনারি ট্রিক্স কারা কারা শিখতে চান দেখি, একটু হাত তুলেন। আপনারা ডেসিমাল থেকে বাইনারি ট্রিক্স কারা কারা শিখতে চান? হাত তুলেন দেখি। হাত না তুললে কিন্তু হবে না, হাত না তুললে কাউরে শিখাবো না। হাত তুলতে হবে, হাত তুলেন। এটা কারা কারা শিখতে চান? হ্যাঁ, ওয়াও, শিখবেন কেন? নিজে পারতেছেন না? এতগুলো শিখাইলাম, এটা নিজে পারেন না? এটা নিজে পারা সম্ভব না, কারণ এটার মধ্যে একটু ক্রিটিক্যাল মেথড কাজ করে। এবার দেখেন মজার ব্যাপার এখানেও আপনি খুব সহজে করতে পারবেন। দেখছেন, সবাই পারবেন। হ্যাঁ, এটা ভুলবেন না ইনশাল্লাহ, আমি শেখানোর পর ভুলবেন না, কেউই ভুলবেন না, এটা আমি 100% শিওর দিতে পারি। এবার এই ট্রিক্সটা দেখেন, এটা আসলে কোথাও পাবেন না, সো অবশ্যই খুব মনোযোগ দেন। এখানে মনে করেন আপনার কোনো একটা সংখ্যা দেওয়া আছে 339, এই সংখ্যাটা ডেসিমাল। এই সংখ্যাটাকে আপনাকে প্রকাশ করতে বলতেছে বাইনারিতে। কিসে প্রকাশ করতে বলতেছে? বাইনারিতে। তাহলে এটা ডেসিমাল সংখ্যা, এটাকে আপনাকে বাইনারিতে প্রকাশ করতে বলছে। আপনি খুবই টেনশনে আছেন, কি হবে। ও ভাই, আরে এত টেনশন করার কোনো কিছু নাই তো। এখানে 39 লেখেন, 39-এর অর্ধেক করেন। 39-এর অর্ধেক কত হয়? এই যে পারতেছেন না। 39-কে 38 মনে করেন, 38-এর অর্ধেক কত হয় একটু কমেন্ট করেন। এবার দেখেন, মজার ব্যাপারটা দেখেন, খুব মজার ব্যাপার। 39 খুবই মজা পাবেন। 39-এর অর্ধেক হচ্ছে ভাইয়া 18 দ্বিগুণে 8 8 16, 19 দ্বিগুণে 38। ও আচ্ছা, 19। কিন্তু ভাইয়া 19.5 হয় 39-এর জন্য না ভাই। আপনাকে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার অর্ধেক লিখবেন, এবং সেটার দশমিকের মানটা লেখার দরকার নাই।
আমি বলতেছি দশমিকের মানটা লেখার দরকার নাই, খুব মনোযোগ দিবেন, এটা কিন্তু খুব কঠিন। আপনি যদি ফর্মুলা ইউজ করে করেন অনেক সময় লাগবে, কিন্তু আপনার শর্টকাট এটা কোথাও পাবেন না। তাহলে 39-এর অর্ধেক কত? 39-এর অর্ধেক মূলত হয় 19.5, 19.5, কিন্তু 19.5 দেওয়ার দরকার নেই, 0.5 যাহার নামে চৌরাস্তায় গেছে। 19 দিচ্ছেন, 19-এর অর্ধেক কত বলেন? 19-এর অর্ধেক বলতে পয়েন্ট নিয়ে আসবেন না। তাহলে আমরা জানি কত? 9 দুগুণে 18, তাহলে এখানে 9 লেখেন। এবার আবার আসেন, 9-এর অর্ধেক কত? ও 4 দুগুণে 8, 4, 4-এর অর্ধেক কত ভাই? 2, 2-এর অর্ধেক কত? 1, শেষ, আপনার কাজ কিন্তু শেষ। এবার যেখানে যেখানে বিজোড় সংখ্যা আছে সেখানে শুধু 1 দেন, সেখানে শুধু 1 দেন, আর যেগুলো জোর সেগুলোতে 0 দেন, এই শেষ, উত্তর বের হয়ে গেছে। এটার উত্তর হচ্ছে 1001111, 1001111, শেষ, ভ্যানিশ, উত্তর বের হয়ে গেছে। ধুমধারাক্কা পাঞ্জা ঝাক্কা, দেখছেন? এখন নাচানাচি করেন, দেখছেন কত মজার ব্যাপার, কত মজার ব্যাপার, কত মজার জিনিস। আবার বুঝাবো, আবার বুঝাবো। 39-এর অর্ধেক করলে 19, 19-এর অর্ধেক করলে 9, 9-এর অর্ধেক করলে 4, 4-এর অর্ধেক করলে 2, 2-এর অর্ধেক করলে 1। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার মনে করেন আপনি 100, বা হচ্ছে আপনি মনে করেন 110, এটার 190, আচ্ছা একটু কঠিন দিব, 180, এটাকে আপনি হচ্ছে বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছেন, এটাকে আপনি বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছেন। খুব কঠিন, খুব কঠিন না। দেখেন এই যে এখানে 180 লেখেন, 180-এর অর্ধেক কত বলেন? 180-এর অর্ধেক কত? 180-কে 2 দ্বারা ভাগ করেন না ভাই, 9 দুগুণে 18, 90, তাহলে এখানে 90 লেখেন। 90-এর অর্ধেক কত? 45, 45 লেখেন। 45-এর অর্ধেক কত? 45-এর অর্ধেক কত? 22 দুগুণে 44, তাহলে 22 লেখেন। 22-এর অর্ধেক কত? 11, 11 লেখেন। 11-এর অর্ধেক কত ভাই? 11-এর অর্ধেক 5, 5 লেখেন। 5-এর অর্ধেক কত ভাই? 2, 2 লেখেন। 2-এর অর্ধেক কত? 1। যেগুলো জোর ওগুলাতে কি বসাবেন? 0, আর যেগুলো বিজোড় ওগুলাতে 1 বসান। তাহলে বিজোড়গুলোতে আগে 1 বসান, 1 1 1 1, তাহলে বাকিগুলো সব জোর, বাকিগুলো সব জোর জোর, এই শেষ। এটার উত্তর হচ্ছে 1011010000। ভাই আপনি আসলে কি শিখাইলেন এটা? হ্যাঁ, এবার মজা পাইছেন? হ্যাঁ, মজা পাইছেন? বলেন যে আপনার ডেসিমাল থেকে বাইনারিতেও আপনি করতে পারতেছেন নিমিষের মধ্যে। তাহলে ডেসিমাল থেকে যদি আপনাকে বাইনারিতে করতে বলে তাহলে আপনি এভাবে করবেন, আগামীকালকে রাত 9টার দিকে বিজ্ঞান ক্লাস নিব। বিজ্ঞান ক্লাস দেখবেন, আসলে বিজ্ঞানও আপনাদের কতটা মজা লাগে এটাও আপনি শিখতে পারবেন। সো বিজ্ঞানের ক্লাস আছে আগামীকালকে 9টায়, কেউ মিস করবেন না ইনশাল্লাহ। দেখবেন বিজ্ঞান আপনার কাছে মনে হবে আপনি বিজ্ঞানী হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমার ক্লাস করার পরে আপনি বিজ্ঞানী হবেন, ঠিক আছে? এই বুঝতে পারছেন আপনারা সবাই যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়? তাহলে এবার আপনারা বলেন যে এগুলা কি কঠিন? পড়াশোনা কি কঠিন? আমারে বলেন দেখি, পড়াশোনা কঠিন ভাবলে হইবে? হ্যাঁ, পড়াশোনারে কঠিন ভাববেন না ভাই। আপনি যেহেতু জব ক্যান্ডিডেট, আপনাকে ভাবতে হবে এগুলো কোনো ব্যাপার, এগুলো কোনো ব্যাপার। দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার কনফিডেন্স লেভেলে যখন থাকবে আমি পারবো, আর যখনই যে কোনো ক্রিটিক্যাল জিনিস আপনার সামনে আসবে তখন আপনি এরকম একটা অনুভূতি নিয়ে আসবেন, এটা কোনো ব্যাপার, এটা হবেই, এটা কোনো ব্যাপার না, এটা এমনিই হয়ে যাবে, পড়তে ধরলে এটা শেষ, এরকম অনুভূতি নিয়ে পড়া শুরু করেন, দেখবেন আপনার কাছে সব কিছু সহজ মনে হচ্ছে। আর যখনই আপনি পড়া শুরু করার আগেই ভাবতেছেন এত কঠিন, আমি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট, আমার দ্বারা হবে না। ভাই সত্যি কথা বলতেছি, আপনার মেন্টালিটি যেহেতু এইরকম চিন্তা করছে, আপনি ওটা যতই পড়েন আপনার কাছে ভালো লাগবে না, আপনি কঠিনত্বই উপলব্ধি করবেন। আর সহজ উপলব্ধি তখনই করবেন যখন আপনি কোনো জিনিসকে সহজভাবে নেবেন। সো আপনাকে সহজভাবে নিতে হবে, প্রত্যেকটা জিনিসকে আপনাকে শুরু করার আগে ভাবতে হবে এটা কোনো ব্যাপার, আমি পারবো, আমি পারবো, আমি পারবো কথার ঊর্ধ্বে আর কোনো কিছু হতে পারে না, আমি পারবো কথার ঊর্ধ্বে আর কোনো কিছু হতে পারে না। এই যে প্রিলিতে অনেকেই টেকেন নাই, অনেকে ডিপ্রেসড হয়ে গেছেন, আমার দ্বারা হইলো না। আরে ভাই আপনার দ্বারা হয়নি, আপনি পারবো, পরের বছর পাবো, পরের প্রিলিতে আমি ফার্স্ট হবো বা সর্বোচ্চ মার্ক উঠাবো, বা পরের রিটেনে আমি সর্বোচ্চ মার্ক উঠাবো, এরকম কনফিডেন্স নিয়ে থাকেন না ভাই, এত প্যারা নিচ্ছেন কেন? এই যে অনেকেই মনে করেন রিটেনের প্রিপারেশন নেবেন, রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য অনেকেই ভাবতেছেন রিটেন অনেক কঠিন হবে না, এত এত সিলেবাস, এই সেই ধূরতারি, এরকম চিন্তাভাবনা মনের মধ্যে আনবেনই না, তাইলে আপনার বিসিএস হবে না। আপনি চিন্তা করবেন রিটেন এটা কোনো ব্যাপার হলো, আমি শেষ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, পড়া শুরু করি। হ্যাঁ, পড়তে ধরেন নিউরন আপনার খুব দ্রুত গতিতে কাজ করবে। আর আপনি যদি আগেই ভয় খেয়ে পিছায় যান, পড়াশোনাকে ভয় করেন, তাইলে কিন্তু আর আপনার দ্বারা হবে না। আপনি সব সময় চিন্তা করবেন আমি পারবো, আমার দ্বারা হবে, আমি পারবো, আমার দ্বারা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কাজে আসি। আমাকে কে জানি ফোন দিচ্ছে বারবার, যার কারণে ক্লাসটা কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন
আমি হচ্ছে একটু আলোচনা করি। আমরা প্রিলি এবং রিটেন এটার ওপর হচ্ছে আমাদের অ্যাডমিন ভাই হয়তো আপনাদেরকে কালকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে, আপনারা চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ওটাতে 510 টাকার একটা কোর্স আসবে, 510 টাকায় বিজ্ঞান এবং আইসিটি এর ফুল কোর্স কমপ্লিট। 510 টাকায় আইসিটি এবং বিজ্ঞানের ফুল কোর্স কমপ্লিট। আইসিটি এবং বিজ্ঞান এবং লেকচার শিটের কথা বলি, লেকচার শিট এত সুন্দর করে গুছানো আমার। আইসিটি এর লেকচার শিট টেকনিকে ভরপুর, প্লাস বিজ্ঞানের লেকচার শিট প্রতিটা টাইপ আমি সুন্দর করে লিখছি এবং ওটার বিশ্লেষণ করছি, এবং পাশাপাশি শেষে এমসিকিউ দিছি এবং প্র্যাকটিস এমসিকিউ আছে, প্লাস হচ্ছে বিসিএস এর এমসিকিউগুলো ইনক্লুড করা আছে, ব্যাংকের এমসিকিউগুলো ইনক্লুড করা আছে। বিজ্ঞানের সিলেবাসে আমার লেকচার শিট হচ্ছে 13টা, আর আইসিটি এর লেকচার শিট হচ্ছে আমার টোটাল 14টা। ঠিক আছে, এই 14 আর 13 এই টোটাল লেকচার শিট মাত্র 510 টাকার মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট পাবেন কাল বা পরশুর মধ্যে। আর এখানে তো ফ্রি ক্লাস চলতে থাকবেই, আমার ফ্রি ক্লাস কন্টিনিউ হবে, কোনো সমস্যা নেই। তবে আপনারা যদি কেউ চান তাইলে 510 টাকার এই কোর্সে ভর্তি হতে পারবেন। আগামীকালকে বিজ্ঞান ক্লাসটা আগে করেন, তাইলে আপনার মনে হবে যে না, আসলে আগে একটা টিচারকে জাজমেন্ট করবেন যে একটা টিচার আপনার জন্য কতটা পারফেক্ট। এখন সব টিচারের কথা কিন্তু সব স্টুডেন্ট বোঝে না বা সবাই কিন্তু বুঝতে পারে না। এখন আমি যে এক্সপ্লেন করলাম, এই এক্সপ্লেনগুলো আপনার ভালো লাগলো, তার মানে আমি বোঝাতে সক্ষম আপনাকে। কিন্তু আমি যদি ভালো বোঝাতে না পারতাম তাহলে কিন্তু আপনি বুঝতেন না, তার মানে আপনি আমার জন্য পারফেক্ট না, আমিও আপনার জন্য পারফেক্ট না। তা আপনার জন্য যদি আমি পারফেক্ট মনে হই, কালকের বিজ্ঞান ক্লাসটা করেন। এবং পাশাপাশি আইসিটি বিজ্ঞান 510 টাকা, এটা আজীবন কোথাও পাবেন না। এটা শুধুমাত্র করোনা প্যান্ডামিকের জন্য জাস্ট একটা টাকা শো করছি, এতটুকুই। কারণ পেইড ব্যাচে পড়াইলে হবে কি, মনোযোগ থাকবে যে না 510 টাকা তো দিছি, একটু আগ্রহ থাকবে, এই জন্য অনেকেই পড়বে, তাছাড়া পড়বে না। যার কারণে এখানে খুবই সিম্পল একটা টাকা নিচ্ছি, এবং ক্লাস সংখ্যা প্রায় 50 প্লাস 50 প্লাস ক্লাস হবে, এবং রিটেনের আগ পর্যন্ত ক্লাস কন্টিনিউ হবে। প্রিলি এবং রিটেন দুইটাই একসাথে কাভার হয়ে যাবে, প্রিলি রিটেন দুইটাই একসাথে কাভার হয়ে যাবে, এবং 50 প্লাস লেকচার পাবেন, 50 প্লাস লেকচার, এবং পরীক্ষা হবে প্রায় 15 থেকে 20টা পরীক্ষা হবে, প্রত্যেকটা লেকচার পরে একটা করে পরীক্ষা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, রিটেন করছি, রিটেনের জন্য, এবং রিটেনটাকেই বেশি ফোকাস করা হবে যদিও, কিন্তু রিটেনের সাথে প্রিলিটাও শেষ হয়ে যাবে। কারণ রিটেন আর প্রিলি আইসিটি এর ক্ষেত্রে পুরো সেম, আর বিজ্ঞানের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল। বিজ্ঞানের ক্ষেত্রে 2-4টা সূত্র আপনাকে জানা লাগবে বা শিখতে হবে। যেমন আপনাকে যদি আমি উদাহরণ দেই, যেমন আধুনিক পদার্থবিজ্ঞানের আইনস্টাইনের তত্ত্বগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে আইনস্টাইনের আপনাকে এক কথায় দৈর্ঘ্য সংকোচন বা হচ্ছে আপনার ভর সংকোচন, ভর বৃদ্ধিকরণ, এগুলার ক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে বলে, নিচের কোনটি সঠিক, বা নিচের কোনটি সঠিক দিয়ে বলবে না, যে সূত্র ইউজ করে আপনাকে কোনো একটা ছোট্ট ম্যাথ করতে বলতে পারে। তো এই টাইপের রিটেন আসবে, যে রিটেনগুলো আসবে বিজ্ঞানে, ওই রিটেনগুলো আমি আলাদা করে বুঝাবো। এবং সাথে কি প্রিলি কমপ্লিট, মানে প্রিলির সিলেবাস রিটেন সিলেবাস প্রায় সেম আইসিটি এবং বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় সেম, প্রায় বলতে পারেন 95%ই সেম। আর এই 5% অতিরিক্ত যেগুলো আছে ওগুলো টাইপ থেকে জাস্ট আমাকে একটু বেশি এক্সপ্লেন করে পড়াইতে হবে এবং ব্যাখ্যাগুলো দিতে হবে। ব্যাখ্যাগুলো দিলে রিটেনের প্রিপারেশন হয়ে যাবে, ব্যাখ্যাগুলো দিলে রিটেনের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? আইসিটি বিজ্ঞান কোর্সে ভর্তি কিভাবে হবেন এটা হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কালকে, আর আমাকে ইনবক্স করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আমি রেসপন্স করব। আমি আগে শিডিউলটা সাজাবো যে কোথায় কোনটা কতটা করে লেকচার দেওয়া যাবে, মানে প্রত্যেকটা লেকচার শিটের ওপর 2টা করে লেকচার রাখবো। 2টা করে লেকচার রাখলে আমার লেকচার শিট প্রায় 25টার মতো হচ্ছে, তাহলে প্রায় 50টার মতো লেকচার পাবেন, প্লাস আবার সলভ ক্লাস পাবেন 5-7টা। ওরে আল্লাহ, পার ক্লাসে 500 টাকা দিলে মনে হয় পার ক্লাসে 50 টাকাও পড়তেছে না, 20-25 টাকা করে পড়তেছে, এই অবস্থা। তা আপনি যদি কোথাও কনফিডেন্স বা হচ্ছে অরাকল বা অন্য কোনো কোচিং সেন্টারে যান, তাহলে কিন্তু এখানে আপনার 4 থেকে 5 হাজার টাকা নেবে, 4 থেকে 5 হাজার টাকা নেবে। কিন্তু আমরা সেটা না, করোনা প্যান্ডামিক সময়ে সবারই টাকার প্রবলেম। আর আপনারা জেনে খুশি হবেন যে আমার অ্যাডমিশন আইসিটি ব্যাচ ছিল, অ্যাডমিশন আইসিটি ব্যাচে প্রায় 700 প্লাস স্টুডেন্ট ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি পড়াতে পারি ভালো, আমার স্টুডেন্ট ছিল, আমি টাকাও ইনকাম করছি। সো টাকার দিকে আর তাকাই না। কেন তাকাই না? কারণ আমি যদি ভালো পড়াতে পারি, স্টুডেন্ট আমার কাছে পড়বে, লোগো ডাজেন্ট ম্যাটার। তা 700 প্লাস স্টুডেন্ট থেকে আমার অনেক টাকা আসছে, কয়েক লাখ টাকা আমি ইনকাম করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার কাছে স্টুডেন্টরা পড়তেছে। তো এই যে গুচ্ছ অ্যাডমিশনের আইসিটির জন্য আমি যে 700 প্লাস স্টুডেন্ট পড়ালাম, এখান থেকে কি আমার টাকা ইনকাম হয়নি? 1200 টাকা করে কোর্স ফি নিয়েছি, অনেক টাকা আসছে, আল্লাহর অশেষ রহমত বলতে পারেন। তা এই যে ব্যাপারটা হচ্ছে, সব জায়গায় তো দেখলে হবে না। আর বিশেষ ক্যান্ডিডেট আপনারা হচ্ছে সংসার টানেন, অনেক কিছু দেখেন, আপনাদের টাকাটা একটা বড় ব্যাপার। যার কারণে আমি অ্যাডমিন ভাইয়ের সাথে কথা বলে খুব সীমিত একটা কোর্স ফি রাখার কথা বলছি এবং 510 টাকার কথা বলছি, এবং উনি খুব দ্রুতই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন। সো দিলে আপনারা অবশ্যই পাবেন। আর কালকে বিজ্ঞান ক্লাসটা আগে করবেন, কালকে বিজ্ঞান, হ্যাঁ সরাসরি দেওয়ার চেষ্টা করব। শিটগুলো যদি আপনারা কুরিয়ার করে নিতে চান তাহলে দেওয়া যাবে, আর যদি পিডিএফ চান তাহলে পিডিএফ দিয়ে দিব।
পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শিট প্লাস কোচিং, কিন্তু 510 টাকার মধ্যে শিটটা আপনি পাবেন পিডিএফ শিট। আমি কপি শিট দিতে পারবো না, হার্ড শিট দিতে পারবো না। হার্ড শিট দিতে গেলে তো আমার 500 টাকা এমনি খরচ হবে ভাই, মাথা নষ্ট নাকি। সময় এটা কালকে, আগামীকালকে আগে ক্লাস করেন। বিজ্ঞানের ক্লাস কেউ মিস করবেন না ভাই, আপনাদের পায়ে ধরি, বিজ্ঞান ক্লাস কেউ মিস করবেন না। বিজ্ঞান ক্লাস দেখেন আপনারা কতটা মজা পাবেন। বিজ্ঞানের পরে আবার আইসিটি ক্লাস আসবে, সমস্যা নেই। বিজ্ঞান ক্লাস কেউ মিস করবেন না কিন্তু। কুরিয়ারে চাইলে ওটা করা যাবে, সমস্যা নেই, ওটার জন্য পেমেন্ট করতে হবে আলাদা। আর পিডিএফ চাইলে আমি পিডিএফ সবাই ফ্রি দিয়ে দিব, পিডিএফ ফ্রি। ক্লাস জুমে হবে, ক্লাস জুম, প্রিমিয়াম জুম আছে আমার, এবং আমার হচ্ছে বাৎসরিক জুম কিনা আছে। এতে করে আমার যেটা হয় সেটা হচ্ছে আপনি জুমে আমার সাথে কথা বলতে পারবেন। জুমে আমার সাথে কথা বলে বলে নিজের সকল প্রবলেম সলভ করতে পারবেন। কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ, কথা বলার সুযোগ থাকবে। জুমে আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো যাই হোক, ক্লাস টাইম রাত্রে হবে। রাত্রে আমার হচ্ছে সন্ধ্যা 7টার দিকে হতে পারে, অথবা রাত 10টার দিকে হতে পারে, এরকম একটা টাইম ফিক্সড হতে পারে, অথবা বিকেল 3টার দিকে। মানে আপনারা যে সময়ে চাবেন সে সময়ে ক্লাস নিতে পারবো। কারণ এখন হচ্ছে আমার গুচ্ছ অ্যাডমিশনের ব্যাচ শেষ। গুচ্ছ অ্যাডমিশনের ব্যাচ শেষ হওয়ার কারণে আমি এখন ফ্রি হয়ে গেছি। ফিজিক্সের ব্যাচ ছিল, ফিজিক্সের ব্যাচেরও ফুল কোর্স শেষ করে দিছি। যারা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য তাদের কোর্স শেষ করে দিছি। পাশাপাশি হচ্ছে আমার আইসিটির একাডেমিক ব্যাচ রানিং আছে, ওই একাডেমিক ব্যাচগুলো জাস্ট পড়াচ্ছি, আর আপনাদের ব্যাচ রান করবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আর যারা হচ্ছে পার্সোনালি ভর্তি হতে চান তারা আমার এই নাম্বারটা কালেক্ট করে রাখেন, 01751539047। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার মামিনুল স্যার পেজ আছে, ওই পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমার আইডি যেটা দিয়ে আমি ক্লাসে আসছি এই আইডিতে মেসেজ দিয়ে রাখতে পারেন। বিজ্ঞান ক্লাস কালকে রাত 9টার দিকে, বিজ্ঞান ক্লাস কালকে রাত 9টায়। আচ্ছা 10টায়, ওটা দেখা যাবে ভাই। কালকে 9টায় নিব বিজ্ঞান ক্লাস। তা আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকে এতদূর পর্যন্তই। আচ্ছা কুরিয়ারে দিব ভাই, লেকচার শিট কুরিয়ারে দিব, সমস্যা নেই।